হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তৃষা। প্রতিদিন আমার এই চাকিটারি চ্যানেলে সকল ধরনের মাফিয়া এবং হ্যাকার সিরিজ গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরাম। এরপর ডাবের পানি খেতে লাগলো। হয়তো উত্তরের অপেক্ষা আছে। বাতাস কানের পাশে উঠতে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে ফারহা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরল আবরাম। ফারহা বসে থেকে অবস্থায় চেয়ে রইল আবরাম চলে যাওয়ার দিকে। চুলগুলো আবারও উড়ে মুখের উপর এসে পড়ল। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন এভাবে সব এলোমেলো করে দিল? এমন করে তো কিছুই চাইনি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো। ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তুলে তাকে। সবাই এদিকে আনন্দ করছে আর ফারহা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটেও। আইরিন মুচকি হেসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি কিছু লুকোচ্ছিস তোরা? ফারহা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? ঘুরতে আসার পর ছিনতাই হওয়া, তাও আবার দুজন একই সাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুজন সমুদ্র পাড়ে বসে আড্ডা দেওয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন নয় তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা উপর দিয়ে নৌকা চালিয়ে চলে গেলাম, কিন্তু খেয়ালই করিনি। ফারহা কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে বিরক্তি নিয়ে বলল, তোর মাথা কি এমন চিন্তা ছাড়া আর কিছুই আসে না? আমার মাথা সবসময় সিক্রেট ও গভীর চিন্তা ভাবনাগুলোই আসে। সো আই অ্যাম প্রাউড অব মাই মাথা। মাথা না, হেড বলে। হ্যাঁ হ্যাঁ, তুই আসলেই বোকা। ফানের মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল, সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রে বালির চরে ফুটবল খেলছে, আবার বিশাল একদিকে পানিতে লাফালাফি করছে, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কয়েকজন গোল হয়ে বসে মাঝখানে গিটার হাতে গানের সুর ধরছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগর, তাই তো আসলাম সাগরে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জিরিয়ায় খুশির পক্ষী ডাকে। ফারহা একটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, প্রচুর সুখের পঙ্খী, গতকাল থেকে শুধু দুঃখের পঙ্খী মনোকাশ জুড়ে রাজত্ব করে বেড়াচ্ছে। হয়তো ছোট্ট রাজ্যটা ভালোভাবেই দখল করেছে তারা। এবার আবরাম নামক পরাজিত রাজাটাকে পালিয়ে না গেলেই হয়। রাজ্য জয় করে সুখ নিয়ে ফিরে এলে কি খুব ক্ষতি হবে? দুদিনের ট্যুর শেষ করে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শেষ রাত, তাই সবাই হইছে উল্লাসে, কারোরই ঘুম হয়নি বাসে। সকালে ঢাকা এসে নামলো ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিং বেল চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে ফারহা। এরপর ফারদিন ঘুমকাতুর চোখে এসে দরজা খুলে দেয়। ফারহাকে দেখে হাত থেকে এক পাশে নিয়ে গিয়ে বলল, সাবধানে রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। মা খুব রেগে আছে তোর উপর, ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়ে তোকে সবার সাথে পাঠালাম, আর তুই গিয়ে ওইখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললি। আজ সামনে পেলে কি করে আল্লাহ জানে। তুই রুমে গিয়ে বসে থাক, নাস্তা করে চুপচাপ ঘুমাবি, দরজা খুলবে না, বিষয়টা সামলে নিব, আমি আজ কোথাও যাব না। ফারহা চোখ বড় বড় করে বললে, এতটা রেগে আছে? তো রাগ করবে না? তোর যদি কিছু হয়ে যেত, এটা নিয়ে কত টেনশনে ছিল তারা, এখন ওদের সামনে পড়লেই গালের মধ্যে কয়েকটা পড়বে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফারহা। কিন্তু আজ সারাদিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারহার। উকি দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবাই স্বাভাবিক। মা তাকে দেখেও খুব স্বাভাবিক আচরণ করছে। দেখে মনেই হচ্ছে না যে তারা রেগে আছে। ফারহাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে পড়ল। গত দুদিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভিতরটা দুক দুক শব্দ বেড়েই চলছে। সে এখন ম্যারিড, নিজেকে বিশ্বাস করতে পারছে না আজ। মনে হচ্ছে দুঃস্বপ্ন ঘটে যাওয়া একটা কাহিনী এটা,
যা ঘুম ফুরালে হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা একটা রুমে নিয়ে এলো, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। বলল দুটোটা পরে নিতে। ফারহা একটু অবাক হয়ে প্রশ্ন করলো। এই অসময়ে শাড়ি পরবো কেন মা? তার মা কড়াভাবে বলল, পড়তে বলেছি পড়বি, আর বেশি সাজবি না, কারণ ছেলেপক্ষ বলেছে মেকআপহীন ন্যাচারাল সাজেই তোকে দেখবে। ফারহা এবার উঠে দাঁড়িয়ে বলল, ছেলে পক্ষ মানে? ছেলেপক্ষ মানে কি তাও এখন তোকে বুঝিয়ে বলতে হবে? কয়দিন আগে সম্বন্ধে এসেছিল যে ওই ছেলের বাবা মা তোকে দেখতে আসবে। ফারহার বুকের ভিতর দুক দুক শব্দটা বেড়েই চলছে। কাঁপা কাঁপা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললা আমি যেমনটা চাই তেমনটা হবে। হ্যাঁ বলেছি, আর এখনো বলছি, তুই যখন চাইবি তখনই বিয়ে হবে। কিন্তু আজ তো তারা আসবে শুধু তোকে দেখতে। তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে, ওরা এক্ষুনি চলে আসবে আর তোকে দেখতেও চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। বলেই শাড়িটা রেখে রুম থেকে বেরিয়ে গেল মা। ফারহা অবাক চোখে তাকিয়ে আছে তার মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারাদিন তাহলে এই কারণে কিছু বলেনি। সে আদৌ বুঝে উঠতে পারছে না তার সাথে ঘটছে কি। একটা মেয়ের স্বামী থাকা অবস্থা, আর একটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগছে সবাই, অথচ চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারতো যদি আবরাম ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারহাকে চায় না। তাহলে বলেই বা কী লাভ? আগে আব্রাহামের বিষয়টা ক্লিয়ার করতে হবে। 2 দিন পার হয়ে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ফারহার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরাম দাঁড়িয়ে আছে। ফারদিন ভিতরে এসে একটু হেসে দিয়ে বলল, আবরারকে দেখলাম আজ নিজে থেকে আমাদের এলাকায় এসে ঘুরঘুর করছে। দেখা করার জন্য সব সময় আমাকে তার এলাকায় যেতে হয়, একে ডেকেও এখানে আনা যায় না তেমন। আজ দেখছি নিজে থেকেই এসেছে, তাই আর ছাড়াছাড়ি নেই, সোজা বাসায় নিয়ে এলাম। খুব ভালো করেছিস, আসো বাবা, ভেতরে আসো। আবরাম একটু হেসে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। মা তাদের দুজনকে সোফায় বসিয়ে ফারহার রুমে গিয়ে বলল, তোর স্যার এসেছে, ছেলেটা তেমন আসেও নাই বাড়িতে, তাড়াতাড়ি নাস্তা বানাতে হেল্প করা মাই। ফারহা বসা থেকে বলল, কোন স্যার? ফারদিনের বন্ধু আরবার। মূর্তি বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারহা। আমতা আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছেন মা? কিছু বলেছো তোমাকে? ফারহার চোখে মুখে স্পষ্ট ভয়। তার মা প্রতি উত্তরে বলল, বন্ধুর বাসায় বন্ধু আসতেই পারে না, আরবার নাকি এই দিকটায় এসেছিল, তাই ফারদিনের বাসায় নিয়ে এলো। কিন্তু তোকে হুট করে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? ফারহা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল, কই না তো, উনি তো আমাদের বাসায় আসে না, তাই আর কি। আচ্ছা, এখন কিচেনে আয়। আবরামের সাথে কথা বলছিল ফারদিনের মা। হঠাৎ বাসায় এলো, যেমনটা কথা হয় তেমনটাই স্বাভাবিক। তবুও ফারহার মনে ভয়টা দূর হচ্ছে না। নাস্তা তৈরি করতে করতে অন্য চিন্তায় ডুবে আছে সে। নাস্তা তৈরি শেষে তা নামাতেই বেখেয়ালিভাবে হাতে তেলের একটা ছিটকা পড়তে আহ শব্দ করে উঠল সে। মা এখানে থেকে বলে, কিরে ফারু, কি হয়েছে? না মা, কিছু হয়নি। ফারদিন মায়ের দিকে চেয়ে বলল, কয়দিন পর সে অন্য বাড়ির বউ হয়ে চলে যাবে, আর এখন তুমি তাকে এত খাটাচ্ছ মা। আরে তাই তো ভালো করে কাজকর্ম শেখাচ্ছি, যাতে অন্যের বাড়ি গিয়ে কথা শুনতে না হয়। আবরাম একটু অবাক হয়ে বলল, কয়দিন পর অন্যের বাড়ি মানে? ফারহার বিয়ের কথা বলছেন আন্টি? সে একটু হেসে বলল, হ্যাঁ বাবা, মোটামুটি সব ঠিকঠাক আছে, পরীক্ষার পর কথাবার্তা আর কি। গত পরশু দেখতে এসে ওরাও পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে। তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তা রাখলেন ফারহা। আবরাম নিশ্চুপ হয়ে ফারহা বা হাতের দিকে তাকিয়ে থাকলো সে। এরপর ফারহার মুখের দিকে তাকাতেই ফারহা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে। পাশ থেকে আন্টি বলল, না বাবা, শুরু করো। আবরাম ভদ্রতার খাতিরে 2-1টা মুখে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। এরপর ফারদিনকে ফিসফিস করে বলল, প্রচুর মাথা ব্যথা করছে দোস্ত, আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানে মাথা করে পড়ে যাব। ফারদিন তাকে ধরে বলল, হুট করে আবার মাথা ব্যথা শুরু হলো কেন? আর খুব বেশি ব্যথা করছে? আমার এখানেই বাসা, যেতে হবে। পাগল নাকি তুই যে তোকে এই অবস্থায় যেতে দিব? প্রয়োজনে আজ এখানে থাকবি তুই। পাশ থেকে তার মা বলল, ফারহিন ঠিকই বলেছে বাবা, আজ এখানেই থেকে যাও তুমি। মন খারাপ করবেন না আন্টি,
বাসায় টেনশন করবে। ওদেরকে বলে আসিনি, আরেকদিন আসলে অনেক থাকবো। মাথা ব্যথা কারণটা নিয়ে আর জোর করেনি কেউ। বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে। একটা গাড়ি ডেকে ফারদিনকে বলল, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একাই যেতে পারবো, প্রবলেম হবে না। তোকে বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। না দোস্ত, থ্যাঙ্কস, যেতে পারবো আমি। আঙ্কেল টান দেন। প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আবরার। দোকান থেকে একটা ঠান্ডা স্পিড নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়ায় একা। স্পিড বের করছে আর ফোনটা বের করলো সে। ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে। গতবারই যাদের এই বিচ্ছেদের ব্যাপারে কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি। অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থেকে আবার রেখে দিত ফোনটা। কিন্তু আজ আর পারছে না। ফারহার বিয়ে ঠিক হয়ে আসছে অলরেডি। নিজেকে সামলে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এই নাম্বারে কল দেয় আবরার। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আঙ্কেল আমি আবার। ও আচ্ছা, নাম্বার চেঞ্জ করছো নাকি? জি আঙ্কেল, আগের ফোনটা চুরি হয়ে গেছে। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার ছিল, আপনি কি সময় হবে? হ্যাঁ, আমার অফিসে চলে আসো। আচ্ছা আঙ্কেল, বিষয়টা খুব সিক্রেট, তাই কেউ যেন না থাকে, তাই সময় চাইলাম। আমি চাই না এসব বিষয়ে আমি আর আপনি ছাড়া কেউ জানুক, আর এসেই আপনাকে সব বলছি। আচ্ছা আসো, তারপর শুনবো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বিয়ের কি রেজিস্ট্রি হয়েছিল? পুরো কাহিনী শুনে চেয়ারে লম্বালম্বি ভাবে বসে কথাটা বলল উকিল। আবরাম মাথাটা হালকা দুদিকে নাড়িয়ে বলল, আজ্ঞে না, ধর্মীয়ভাবে হয়েছিল। মানে কোনো ডকুমেন্টস নেই, তাই তো? জি, আর থাকলেও তো ওখানকার ওদের কাছে। তাহলে তো ঝামেলা। তোমরা আগে রেজিস্ট্রি করে ফেলো খুব দ্রুত। এরপর রেজিস্ট্রির 6 মাস পর তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে চাও না, তখন ডিভোর্স করে নিও। মানে আরো 6 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ। কিন্তু আঙ্কেল, ওর ফ্যামিলি তো ওর বিয়ের কথাবার্তা তুলছে। যদি কোনোভাবে 6 মাসের আগে বিয়েটা ঠিক হয়ে যায়, তাহলে স্বামী থাকা অবস্থায় একটা মেয়ে দ্বিতীয় বিয়ে কিভাবে করবে? উকিল আঙ্কেল এবার সোজাসুজি ভাবে বলল। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি চাও? আবরাম কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আমি চাইলেই কি সব হবে আঙ্কেল? আচ্ছা একবার ভাবুন তো, একজন শিক্ষক আর একজন ছাত্রী লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তাও আবার এমনভাবে। বিষয়টা মানুষ কোন চোখে নেবে? আর অন্যান্য স্টুডেন্টদের সামনেই বা দাঁড়াবো কি করে? আর তাছাড়া সে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন মানে তো নিজেরও বোন হয়, তাই না? বন্ধুর সামনেই বা কোন চোখে দাঁড়াবো? দেখো আবরার, আমি বুঝতে পারছি বিষয়টা, তবে বিয়ে জিনিসটা মানুষের লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যা মানুষের জীবনের গতিশীলতা একটু হলেও পাল্টে ফেলে। ধরো তোমাদের ডিভোর্স হয়ে গেল, তারপর কি তোমরা দুজন খুব সুখে থাকতে পারবে? আর লোকে কি বলছে তা ভেবে তুমি কেন নিজের জীবনের সিদ্ধান্তটা নিবে? যারা তোমাদের নিয়ে কথা বলবে তারা কি তোমাদের বাকি জীবন চলার জন্য 2 পয়সা দিয়ে সাহায্য করবে, নাকি বাকি জীবনটা তোমাদের পাশে থাকবে? তাই লোকে কি বলবে তা না ভেবে এটা ভালো যে তোমার মন কি চাই, কারণ দিন শেষে আশেপাশের মানুষগুলো খোঁজ নিতে আসবে না তুমি ভালো আছো কি নেই। আবরাম কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আচ্ছা আঙ্কেল, আমি উঠি। আবার দেখা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে নিতে হয়, ঠিক আছে? অনেকদিন পর আবার আইরিনের শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে পা রাখলো। গতকাল তার শাশুড়ি ফোন দিয়ে বলল এই বাড়িতে আসবে তারা। তাই পরদিনই চলে আসে। ছেলে বিয়ে করিয়েছে, কিন্তু পুত্রবধূ পরে আবার বাবার বাড়ি। তাদের একটু অমত থাকলেও আইরিনের ইচ্ছাতেই প্রাধান্য দিয়েছে তারা। বিয়ের আগে তো মাহিনের বাবা বলেছিল তারা ছেলের বউ চায় না, চায় শুধু একটা মেয়ে। সেখানে নিজের মেয়ে আর পুত্রবধূর মাঝে কোনো পার্থক্য থাকবে না। মাহিন যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন আইরিন পাশেই ছিল। মাহিন চলে যাওয়ার পর তেমন একটা কথা বলেনি তার সাথে। মাহিনের সাথে কথা বলার মুহূর্ত আইরিনও তাদের নানান বিষয়ে প্রশংসা করতে ব্যস্ত সে। আইরিন কিছুটা লজ্জা ভঙ্গিতে বসেছিল একপাশে। ইচ্ছে হচ্ছিল শাশুড়ি মাকে বলে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গিয়ে লুকিয়ে কথা বলতে দুজন। হয়তো তার ধারণা মাহিন তাকে প্রথম পছন্দ না করলেও আস্তে আস্তে মানিয়ে নিতে শিখবে। কারণ হুট করে তো আর ভালোবাসা হয় না। ফোন আলাপে অল্প অল্প করে শুরু হবে সবকিছু।
বিয়ের পরও ফোন আলাপে প্রেম শুরু, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এতদিনে নিজে অনেকবার মাহিনকে ফোন দিয়েছিল, কিন্তু সামান্য একটু হাই হ্যালো করে ব্যস্ততা দেখিয়ে রেখে দিত সে। আইরিনও নিজেকে সান্ত্বনা দেয়, অফিস থেকে বাইরের দেশে গেল, ব্যস্ততা তো একটু থাকতেই পারে। কিন্তু আজ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলছে, মানে আজ হয়তো ফ্রি আছে সে। আইরিনের এমন পাশে বসে থাকার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারে শাশুড়ি, তাই মাহিনকে বলে, নে আইরিনের সাথে কথা বল, অনেকক্ষণ ধরে দেখছি তোর সাথে কথা বলার জন্য পাশে বসে আছে। শাশুড়ির ডিরেক্ট এমন কথা একটু লজ্জা পায় আইরিন, কিন্তু মুহূর্তে সব লজ্জা বিষণ্ণতায় মিলিয়ে যায় যখন মাহিন ব্যস্ততা দেখিয়ে বলে, ওর সাথে পরে কথা বলবো মা, এখন ডিউটিতে যেতে হবে, ডিউটি শেষে কথা বলবো ওর সাথে। বলেই ফোন রেখে দেয় মাহিন। আইরিন বিষণ্ণ মনে শাশুড়িকে জিজ্ঞেস করলো, ও কি সবসময় এমন ব্যস্ত থাকে? আপনাদের সাথে তেমন কথা বলে না, তাই না? তার শাশুড়ি একটু হেসে বলল, ব্যস্ততা তো থাকবেই, আর কথা বলবে না কেন? ফোন দিলে তো সবার সাথেই কথা বলে ফোন রাখে। কেন আজ কথা হয়নি? তাই তো, ডিউটি শেষে কথা বলবে বলেছে, মন খারাপ করার কিছুই নেই। জোরপূর্বক একটা হাসি দিয়ে সেখান থেকে চলে হাঁটা ধরল আইরিন। সে মাহিনকে যতই মানিয়ে নিতে চায় ততই দূরে দূরে থাকে সে। সকাল হতে মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে ফারহার। তাও কি ডাক, মনে হচ্ছে সিংহবাগিনী হুঙ্কার ছাড়ছে। দূর থেকে ফিরে আসার 4 দিন হয় গেল। ফারহা কলেজে ও কোচিং এর কিনারে যায়নি এই কয়দিন। তার মা জানতে চাইলে বলে ভালো লাগছে না, তাই আজ সকাল সকাল ডেকে বলে কলেজে না গেলে আর যাওয়ারও দরকার নাই, পড়ালেখা করারও দরকার নাই, বিয়ে করে সংসার শুরু করার ব্যবস্থা করবে। প্রাইভেট কলেজ, রেগুলার ক্লাস করতে হয়। এদিকে মায়ের এমন জ্ঞান সব মিলিয়ে উঠে খেয়ে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলো। কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়েছিল ফারহা। তখন একটা গাড়ি দাঁড়ায় ওখানে। প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও সাদাবকে দেখে অবাক হয় সে। সাদাব তার কাছে এগিয়ে এসে বলল, গাড়িতে ওঠো, কথা আছে তোমার সাথে। ফারহা কিছুটা পিছিয়ে গিয়ে বলল, কেন এসেছেন আপনি? আর গাড়িতে উঠবো মানে কি? আপনি আমার কে যে আপনার গাড়িতে আমায় উঠতে হবে? এখন কেউ না হলেও একসময় তো ছিলাম, তাই না? ওটা অতীত, আর আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি। অতীতে আপনি কি করেছিলেন আমার সাথে? সাদার একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, দেখো ফারহা, সব কিছুর জন্য আই এম রিয়েলি সরি। আমার আসলে এমনটা করা উচিত হয়নি। আমি সরি বলতে বলিনি আপনাকে। আর কোন মুখে সরি বলছেন আপনি? ওই দিন আইরিনের বিয়েতে যে মেয়েটার পাশে ছিলেন, ওটা কোথায়? এখন ছেড়ে দিয়েছেন তাকে, তাই না? আপনার থেকে এর চেয়ে বেশি কি বা আশা করা যায়? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখানে রাস্তা না, চলো কোথায় গিয়ে বসি আমরা। জি না, পরপুরুষের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার ইচ্ছে নেই। এখন পরপুরুষ হয়ে গেছি, তাই না? হ্যাঁ, কারণ আই এম। এটুকু বলে থমকে গেল ফারহা। সাদাব একটু ভুরু কুঁচকে বলল, কিছু বলছিলে? না, কিছুই না, আমার দেরি হয়ে যাচ্ছে। ফারহা কথা ঘুরিয়ে পাশ দিয়ে যাওয়া একটা রিক্সা ডেকে উঠে কলেজের উদ্দেশ্যে ছুটল। ক্লাস শেষে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ ভাইয়ের সাথে দেখা হয় ফারহার। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল ফারদিন। হাতে এক ফাইল ছিল কাগজপত্র। ফারহাকে বলল, ক্লাস শেষ? এখন কোচিংয়ে যাব। তখনই আইরিন পাশে এসে ফারহাকে বলে, চল এখন, দেরি হলে আবার ভাইয়ার বকা খেতে হবে। হঠাৎ আইরিনকে দেখে হাসি মুখটা মলিন হয়ে যায় ফারদিনের। আর এদিকে ফারদিনকে দেখে আইরিন হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো। কাগজপত্র নিয়ে কোথাও গিয়েছিলেন নাকি ভাইয়া? ফারদিন খুব স্বাভাবিকভাবেই বলল, ইন্টারভিউ ছিল একটা। এখন আমাদের বাসায় যান না কেন? আগে তো প্রায়ই ভাইয়ার সাথে যেতেন, সবাই মিলে গল্প করতাম। ফারহা স্তব্ধ হয়ে তাকিয়ে দুজনকে দেখছে। ভাইয়া বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভিতরে ভিতর মোটেও এতটা স্বাভাবিক নয় সে। রাতভর কেঁদেছিল নিজের ভালোবাসা হারিয়ে, আর আজ কত স্বাভাবিক সাজার চেষ্টায় আছে সে। হয়তো এখনো একজনের মন পুড়ছে খুব, আর অন্যজন কিছুই জানে না। ফারদিন আজ আইরিনের সামনে এমন স্বাভাবিক আচরণ করছে দেখে মনে হচ্ছে তার মনে কষ্টের পরিমাণটা বালিকণার চেয়ে। ওদের দুজনের কথার মাঝে ফারহা বলল, ভাইয়া তুমি না ইন্টারভিউ দিয়ে আসলে, নিশ্চয়ই শরীর ক্লান্ত, তাই না? বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কোচিং শেষেই চলে আসবো। ফারদিন আর কিছু না বলে চুপচাপ হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল।
আইরিন, ফারহা, সাথী সবাই রওনা দিবে তা আবরাম স্যারের কোচিং সেন্টারে। আইসিটি ক্লাস নেয় আবরাম। দুটি ব্যাচ, একটা ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার। 2টা থেকে সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হয় আর 3টা থেকে ফার্স্ট ইয়ারের। আর দুটো কোচিং সেন্টারে গিয়ে তাদের 3 জনের একটা নির্দিষ্ট টেবিল আছে, ওখানে বসে পড়লো। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। আর 5 দিন পর কোচিংয়ে এসে সবচেয়ে অবাক হয় ক্লাসে ফার্স্ট ইয়ারের ছেলে দেখে, তাও আবার সেই জুনিয়র আবরাম, হয়তো নতুন ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারের ব্যাচে। বেঞ্চে বসে সেই জুনিয়র আবরামের দিকে তাকিয়ে আছে ফারহা। এই ছেলের মতলবটা কি? এখানে তো ফার্স্ট ইয়ারের ছেলে থাকার কথা না, কারণ ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস হয়। ফারহাকে দেখে ছেলেটা আঙুলের ইশারায় হাই জানালো। চোখ বড় বড় করে তাকায় ফারহা। এই ছেলে কি এবার এখানে মান ইজ্জত খাবে নাকি? এখানে তো অন্য কলেজের স্টুডেন্টরাও আছে। ছেলেটা হাতের ইশারায় বোঝালো, আমি আসছি, ওয়েট। আর এক মুহূর্ত দেরি না করে ফারহার কাছে এসে পাশের একটা বেঞ্চে বসে পড়ে। ফারহা একটু বুড়ো কুচকে বলে, এই ছেলে, তুমি সেকেন্ড ইয়ারের ব্যাচে কি করছো? ছেলেটা একটু ভাব নিয়ে বলে, সে অনেক কাহিনী। স্যারকে কত রিকোয়েস্ট করে বুঝালাম যে সেকেন্ড ইয়ারে ক্লাস করলে সামনের পড়াগুলোর সম্পর্কেও ভালো আইডিয়া থাকবে। প্রথমে রাজি হচ্ছিল না, পরে অনেক কষ্টে রাজি করিয়েছি। আমার পড়ার আগ্রহ দেখে পরে স্যার আর না করেনি। ফারহা একটু তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল কবে থেকে? ছেলেটা সোজাসুজি ভাবে বলল, আমাকে দেখার পর থেকে। তোমাকে কাছে থেকে দেখার জন্য। বাড়তি ক্লাস কেন? সারাদিন ক্লাসে বসে থাকলেও একটুও বিরক্ত হব না? ফারহা একটু রেগে গিয়ে বলল, দাঁড়াও, আমি স্যারকে বলিয়ে দিব তোমার আসল উদ্দেশ্য কি। ছেলেটা একটু ভাব নিয়ে বলে, আমিও সবাইকে বলে দিব তোমার সিক্রেট বিষয়টা। ফারহা এবার একটু থমথমত খেয়ে বলে, সিক্রেট বিষয় মানে? আমি সব জানি। কথার মাঝে আবরাম স্যারের ক্লাসে চলে আসলো। ফারহাকে আর জুনিয়রকে আবরাম একসাথে দেখে বলল, সে যার যার টেবিলে গিয়ে বসো। মুহূর্তে পুরো ক্লাসের স্টুডেন্ট সব নীরব হয়ে গেল। এদিকে ফারহার মাথায় ঢুকলো ভিন্ন চিন্তা। জুনিয়র ছেলেটা বিষয়টা জানলো কিভাবে? ক্লাস শুরু হলেই আবার স্যার ফারহাকে দাঁড় করালো, কারণ তার ক্লাসে 2 দিনের বেশি কেউ উপস্থিত থাকা তার রুলসের বাইরে। সেই জায়গা ফারহা 5 দিন, তাই শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা। শাস্তিস্বরূপ চুপচাপ দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ফারহা। আবার ক্লাস নিতে শুরু করলো। তখনই ক্লাসের মাঝখানে জুনিয়র আবরার দাঁড়িয়ে গেল, হাতের ছোট কোণে আঙুলটা দেখিয়ে, যার অর্থ সে প্রসাব করতে চায়। স্যারের অনুমতি পেয়েই বাইরে চলে গেল। ফিরে এসে ক্লাসে না ঢুকে ফারহার পাশে দাঁড়ালো। ফারহার পাশে দাঁড়িয়ে বলল, ডেরি মিল্ক পছন্দ করো? ভেতর থেকে আবরাম স্যারের কণ্ঠ শোনা গেল। তুমি ভেতরে না এসে বাইরে কি করছো? একটু গরম লাগছে এমন ভাব নিয়ে ছেলেটা বলল, স্যার, হুট করে মনে হলো দমটা বন্ধ হয়ে যাবে, তাই একটু বাইরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। তারপর ছেলেটা আবার ফারহার দিকে চেয়ে বলল, দেখো, তুমি চকলেট না নিলে আমি সবাইকে বলে দিব। বাধ্য হয়ে ফারহা চকলেট নিয়ে বলল, খুব পছন্দের এটা। ছেলেটা একটু গাল টেনে হেসে বলল, আমারও এটা খুব পছন্দের। দেখছো আমাদের মনেরও কত মিল। এদের এমন কাণ্ড দেখে ক্লাস করানোর মন বাদ দিয়ে ভেতরে ভেতরে অস্থিরতা শুরু হলো আবরামের। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে ফারহাকে উদ্দেশ্য করে বলল, ফারহা, যাও নিজের সিটে গিয়ে বসো। ফারহা খুশি মনে চুপচাপ ক্লাসে ঢুকে গেল। পেছন থেকে জুনিয়র আবরার বলল, স্যার, আমিও আসবো? না, তোমার আসার দরকার নেই। তুমি বাইরের প্রকৃতির হাওয়া খাও। রাতের বেলায় খেতে বসলো সবাই। সেই দুপুরে বাসায় ফিরে শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকলে ফারদিন, তাই বাসায় কোনো কিছু জিজ্ঞেস করেনি কেউ। খাওয়ার সময় বাবা ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করলো। ফারদিন বলে, আমি মানা করে দিয়েছি, ওদের জব করব না আমি। পাশ থেকে মা বলল, মানে কি? তোর বাবা তো আগেই তোর কথা বলে দিয়েছি। ওরা বলল ইন্টারভিউতে টিকলেই চাকরি কনফার্ম। ফারদিন খেতে খেতে বলে, বলেছিল, আর আমি ঠিকই আছি। স্যালারি বলেছে 60,000 দিবে। তাহলে না করলি কেন? কারণ ওরা 10 লাখ ঘুষ চায়। ভেবে দেখো, 10 লাখ ঘুষ দিয়ে চাকরিটা নিলে এক হিসেবে প্রায় 1.5 বছর আমাকে বিনা বেতনে খাটতে হবে ওখানে। বাবা খেতে খেতে বলে, তোকে কি টাকার কথা ভাবতে বলেছি? তবু বাবা, আমি কেন ঘুষ দিয়ে চাকরি নিব? আমি ভাইবার ও ভালো করেছি, আমাকে তারা যোগ্য মনে করে সিলেক্ট করেছে, তবুও কেন ঘুষ দিতে হবে আমায় বাবা? হোয়াই? এত কষ্ট করে লেখাপড়া করলাম কি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য? বাবা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। মা প্লেটে তরকারি দিতে দিতে বলল,
একটা চাকরি ছাড়া তোর কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে? সারা জীবন দেবদাসের মতোই কাটা। ফারদিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্তভাবে বলল, দেবদাসের মতোই মনে হয় মা নিজেকে। বিয়ে করার ইচ্ছেটা তো অনেক আগেই মরে গেছে। বলে খাবার টেবিল থেকে উঠে চলে গেল ফারদিন। বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঘুমানোর আর আগ মুহূর্তে ফোনটা বেজে উঠল আইরিনের। ফোনটা রিসিভ করে খাটের উপর বসলো সে। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এসলো, আইরিন বলছেন? জি বলছি, আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? মানে? এখন কিছুই বুঝছেন না তাই না? মাহিন আপনাকে বলেনি আমার কথা? আইরিনের মাথা যেন মূর্তি বনবন করতে লাগলো। কি বলছে এই মেয়ে? হতভম্ব হয়ে মেয়েটাকে বলল, আপনি তার কি হন বললেন? গার্লফ্রেন্ড। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে আপনাকে করে ফেললো। ছাড়ছেন না কেন আমার বয়ফ্রেন্ডকে? আর কিছু না বলে ফোন কেটে দিল দৌড়। আইরিন দু হাতে চুলগুলো পিছনের দিকে চেপে ধরে বসে আছে। সারা শরীর জুড়ে অস্থিরতা ভাব ফুটে উঠেছে, কান জুড়ে একটা শব্দই। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? কথাটা শুধু দু কান জুড়ে বাজছে আইরিনের। তাহলে মাহিনের ইগনোরের কারণটা কি এটা ছিল? সে এবার মাহিনের নাম্বারে ফোন দেয়, দেখে ফোন বিজি। 5 মিনিট 10 মিনিট পর ফোন দিলে দেখে বিজি। এদিক ওদিক পাইচারি করতে করতে একরাশ বিরক্তি নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে সে। বাহ, সিগারেট খাওয়া ধরেছ দেখছি ভাইয়া। হঠাৎ ফারহার এমন কথা উল্টো দিকে ঘুরে মুখ তুলে সিগারেট ফেলে তা পায়ের নিচে পিষে ফেলে ফারদিন। হাত দিয়ে দোয়া তাড়িয়ে ফারহার দিকে তাকিয়ে বললে, এত রাতে তুই এখানে? কিছু কি হয়েছে? ফারদিনের প্রশ্নের উত্তর না দিয়ে ফারহা রেগে বলে, তার আগে বলো, তুমি সিগারেট খাওয়া শুরু করেছো কবে থেকে? কেন এমন পাগলামিগুলো নিজের মাঝে তৈরি করছো? সে হারিয়ে গেছে। নিজের জীবনটা গুছিয়ে নিলে এমন আরো অনেক আইরিন আসবে। বিষয়টা কেন বুঝছো না তুমি ভাইয়া? তার কথা একটু হেসে দেয় ফারদিন, তারপর বলে, তার মতো অনেক পাবো, এটা সত্য রে, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না। ফারহা কিছুক্ষণ ফ্যান ফ্যান করে তাকিয়ে থাকে, শান্তভাবে বলল, আর কখনো সিগারেট খাবে না। আমার এটা পছন্দ না। আর কখনো খেলে তোমার সামনেও আসবো না আমি। বলে ঘরের দিকে চলে যায় ফারহা। তার মনেও যেন মুহূর্তে একটা শব্দ কাটার মতো গেঁথে গেল। কাউকে হারিয়ে ফেলার পর তার মতো অনেক মানুষ লাইফে পেলেও ওদের মাঝে সেই মানুষটা তো আর ফিরে পাবে না। কলেজে আসার পর থেকে আবরাম একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করছে, আর তা হলো ছোট আবরামের সাথে ফারহাকে। সকালে দেখলো একসাথে কলেজে আসলো, ক্যান্টিনেও দুজন একসাথে দেখলো, এরপর ছুটির পরও দুজনকে একসাথে কোচিংয়ে দেখলো। ইদারিং ফারহার প্রতি আবরামের নজরটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ফারহা কখন কি করে, কার সাথে থাকে, এসব বিষয়গুলো কেন এত লক্ষ্য করে তা সে নিজেও বুঝে উঠতে পারে না। কোচিং শেষে ফারহাকে একপাশে ডেকে নেয় আবরাম। আজ খুব অধিকার খাটানোর মতো করেই প্রশ্ন করে, ওই জুনিয়র ছেলের সাথে তোমার এত কি? ফারহা কিছুক্ষণ আবরামের দিকে চেয়ে থেকে বলে, আপনি জেলাস? আবরাম একটু বিরক্ত নিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। ওই ছেলেটার সাথে তোমার এত কি? কেন তোমার সাথে ওই ছেলেটা সারাদিন আঠার মতো লেগে থাকে, আর তুমিও তার সাথে সময় কাটাও? ফারহা এবার একটু সিরিয়াস ভাব নিয়ে বলে, ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করে, তাই চাইলেও তাকে কিছু বলতে পারি না। হোয়াট? আবরামের রাগটা একটু বেড়ে গেল। ফারহা আবারও বলল, সে বলে তার সাথে বন্ধুত্ব না করলে আমাদের বিষয়টা সবাইকে বলে দিবে। আবরাম এবার একটু অন্যরকম হয়ে বলল, মানে কি? ও এসব জানে কি করে? আমি নিজেও জানি না, শুধু বলে আপনার সিক্রেটটা সবাইকে বলে দিব। আবরাম একটু রেগে বলল, ওই ছেলেটাকে ডেকে আনো তো। ফারাজ ছেলেটাকে ডাক দিলে পাশে এসে দাঁড়ায় সে, আর হাসি মুখে বলে, দেখছেন স্যার, বলছি না বয়স কোনো বিষয় না, ভালোবাসাটাই আসল। এখন তো আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কিন্তু আবরাম বিষয়টা ফানি মুডে না নিয়ে সিরিয়াস ভাবে বলল, ওর কি সিক্রেট জানিস? তুই বল। ছেলেটা নিশ্চুপ পাশে দাঁড়িয়ে থাকলে আবার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে। রাগে দৃষ্টিতে বলে, চুপ করে আছিস কেন? চর খেয়ে ছেলেটা গালে হাত দিয়ে এবার ভয়ার্ত গলায় বলল, আসলে কিছুই জানি না, আপুকে এটা বললে দেখতাম খুব ভয় পেয়ে যায়, তাই বলতাম। আবরাম অপর গালে আরেকটা চর দিয়ে বলে, এই বয়সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করা শিখে গেছিস না? সোজা ক্লাসে যা, আর এমন কোনো কাণ্ড করলে সোজা তোর বাবা মার কাছে কমপ্লেন জানাবো। ছেলেটা দুই গালে হাত দিয়ে চুপচাপ চলে গেল। ফারহার দিকে তাকিয়ে আবরাম বলে, তুমি এতটা বোকা তা আগে জানা ছিল না। সোজা বাসায় যাও, আর কোনো ছেলের সাথে দেখলে তোমার অবস্থা এই ছেলের মতো হবে।
আজ 2বার কল হওয়ার পর রিসিভ হলো না মাহিন। আইরিন প্রথমেই সোজাসুজি ভাবে বলে, দয়া করে আজ কোনো ব্যস্ততা দেখাবেন না, আপনার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলার আছে। ওপাশ থেকে মাহিন একটা শ্বাস ফেলে বলে, দ্রুত বলো কি বলবে, সময় খুবই কম। আপনার গার্লফ্রেন্ড আছে, যে কারণে আমায় মেনে নিতে পারছেন না? বিষয়টা আমাকে সোজাসুজিভাবে বললেই পারতেন। মাহিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, কি সব যাতা বলছো? আমার গার্লফ্রেন্ড মানে? দেখুন, একদম না বোঝার ভান করবেন না। আমি আপনার সাথে ক্লিয়ারলি কথা বলছি। আপনার গার্লফ্রেন্ড গতকাল আমায় ফোন দিয়েছিল। মানে কি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর তুমি কি সব বলছো? ওটাই তো বুঝতে পারছি না আমি। কে ফোন করেছিল আর কি বলেছিল? আইরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না। তাহলে কালকে যে ফোন দিয়ে বলল যে আপনার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? নাম কি ওই মেয়ের? নাম বলেনি। বয়ফ্রেন্ডের নাম তো নিশ্চয়ই বলেছিল। জি না, তাও বলেনি, শুধু বলেছিল আমার বয়ফ্রেন্ড। তাহলে হয়তো কোনো রং নাম্বার ছিল, নয়তো কোনো প্রাঙ্ক কল ছিল। হতে পারে। আর এই সব আজাইরা বিষয় নিয়ে একদম আমার সময় নষ্ট করবে না, বাই। বলে ফোন রেখে দিল মাহিন। আইরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে গতকালকে আসা সেই নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে, তাই হতাশ হয়ে ফোন রেখে পড়তে চলে গেল। আর কয়েক মাস পরই এক্সাম, সবকিছু খুব স্বাভাবিক ছিল। এই একই মাসে এক্সামটাও শেষ হলে খুব সুন্দরভাবে। এক্সাম শেষ হওয়ার সাথে সাথে শুরু হলো ফারহার বিয়ের কথাবার্তা। এই মাসে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ছেলেপক্ষ। আর এই কয়েক মাস আবরামের সাথে মোটামুটি ফ্রি হয়েছে ফারহা। এখন আর কথা বলতে আগের মতো ভয় বা জড়তা নেই, তেমন একটা কাজ করে না। তাদের বিয়ের বয়স এখন 5 মাস। এক মাস পর চাইলেই দুজন আলাদা হয়ে যেতে পারবে, কিন্তু সমস্যাটা হলো একই মাসে ফারহার বিয়ের কথাবার্তা চলছে। ছেলে পক্ষের খুব তাড়া। বিয়ের জন্য 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। হয়তো এই কয়েক দিনের মাঝেই সব ঠিকঠাক হয়ে যাবে। এপ্রিলে এক্সাম শেষ করে এখন মে মাস চলছে। কয়েকদিন পর পর বৃষ্টি নামে শহর জুড়ে, মাঝে মাঝে মেঘাচ্ছন্ন পরিবেশ, কেটে যায় বেলা। এক্সামের পর তেমন একটা দেখা হয়নি আবরাম ও ফারহার মাঝে। আজ এক হালকা পরিষ্কার মেঘাচ্ছন্ন বিকেলে একসাথে হলো দুজন। তাদের বিয়ে এখনো সমাপ্তি ঘটেনি, আর এমন অবস্থায় আরেকটা বিয়ে কেমন করে হবে তাই বিষয়টা নিয়ে আবরামের সাথে কথা বলতে ডেকেছে আজ। মেঘাচ্ছন্ন এই বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ছোট্ট নদীটার পাড়ে ঘাসের চাদরে বসে আছে দুজন। কিছুটা দূরে মেইন রোড, নদীর দিকে মুখ করে বসে আছে দুজন। কারণ এই 1 মাসের ভিতরে হয়তো দুজন এই গোপন বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যাবে। ফারদিন নতুন চাকরি পেলে আজ 2 মাস। নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে সে। আজ অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় ফিরছিল সে। রিক্সা দিয়ে আসার সময় চোখ পড়ে পাশে নদীর তীরে আবরামের উপর। তার পাশে একটা মেয়ে, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পেছন থেকে। ফারদিন রিক্সা থামিয়ে ওদিকটা কিছুটা হেঁটে যেতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, কারণ আবরামের পাশে মেয়েটা অন্য কেউ না, তারই ছোট বোন ফারহা। আবরাম ও ফারহাকে একসাথে দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ফারদিন। অথচ এই আবরাম একসময় তাকে নিয়ম নীতি ভালো মন্দের বাণী শোনাতো। বন্ধুর বোন মানে নিজেরও বোন, কথাটা সবচেয়ে বেশি শুনেছিল আবরামের মুখে, যার কারণে ফারদিন ভালোবাসা শব্দটা কখনো ভালোবাসা মানুষটির বলার সাহস পায়নি। চুপচাপ সব সহ্য করে মেনে নিয়েছে। এই টপিক নিয়ে সে সোহেলের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে, আইরিনকেও হাসি মুখে অন্যের হয়ে যেতে দেখেছে। আর আজ এই আবরাম কিনা বিয়ের কথা চলছে দেখেও ফারহাকে নিয়ে নদীর পাড়ে একাকী সময় কাটাচ্ছে। ফারহার সাথে দেখা করতে আসার সময় পথির মধ্যে একটা ছোট ছেলে কিছু ফুল নিয়ে এসে বলল কয়টা ফুল নিতে। আজ সারাদিন তেমন বেচাকিনি হয়নি তার, খুব কয়টা ফুল নিলে খুব উপকার হবে। ছেলেটার প্রতি একটু মায়া জন্মালো তার। দিয়ে মোড়ানো 10টা ফুল একসাথে, এগুলো নিয়ে হাসি মুখে সেখান থেকে চলে যায় ছেলেটা। আবরাম ফুল হাতে নিয়ে হাসি মুখে নদীর তীরে চলে যায়, কারণ ফারহা বলেছিল এমন একটা নিরিবিলি জায়গায় দেখা করতে যেখানে তেমন একটা মানুষজন থাকবে না। ফারহা সম্পর্কে আবরামের স্ত্রী হলো এখনো কিছু দেওয়া হয়নি তাকে, তাই কাপা হাতে ফুলগুলো ফারহার দিকে এগিয়ে দিয়ে বলল, আসার সময় নিয়েছিলাম। ফুল নেওয়ার সময় থমকে যায় ফারহা। বুকের ভিতর দুকদুক শব্দটা বেড়ে যায় দ্বিগুণ। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারদিনের দিকে চেয়ে বলল, ভাইয়া। ভাইয়া শব্দটা শুনতে পিছন ফিরে তাকায় আবরাম। ফারদিনকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়। ফারদিন তাদের কাছে এগিয়ে 2 হাতে পকেটে গুজে স্টেজ দাঁড়িয়ে বলে, এসব কি আবরার? খুব তো জ্ঞান দিতি এক সময়। পাশ থেকে ফারহা বলল, ভাইয়া ওর কোনো দোষ নেই।
ফারহার মুখ থেকে কথা বের হওয়ার আগেই সজরে একটা থাপ্পড় বসিয়ে দিল ফারদিন। রাগ মিশ্রিত চাহনিতে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আবরাম ফুল হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন তার বাম কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? কি সব? আবরাম কিছুটা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ওয়াইফ সে আমার। ফারদিন এবার হস্তনত হয়ে বলে, মানে? বলে ফারহার দিকে তাকালে দেখে সেও নিশ্চুপ। তোকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, এখানে সিন ক্রিয়েট না করে চল কোথাও গিয়ে বসে ঠান্ডা মাথায় সব বলছি। ফারদিন সোজাসুজি ভাবে বলল, কোথাও যাওয়ার প্রয়োজন মনে করিস না, যা বলার এখানে দাঁড়িয়ে বলতে থাক, কান খোলা আছে আমার, শুনছি আমি। ফারদিনের এমন কথাবার্তায় ভয়ে দু হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে পড়ে ফারহান। নিজের ভালোবাসা হারানোর কষ্টটা যে পুনরায় জেগে উঠেছে ফারদিনের, সেই সাথে নিজের বন্ধুর সাথে বোনকে দেখে রাগটাও বেড়েছে অনেক। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো কাহিনীটা শুনলো ফারদিন। সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবরামের দিকে চেয়ে কঠিন স্বরে বলল, ফারহাকে ভালোবাসিস? আবরাম বলল, ভাই দেখ, এখানে প্রশ্নটা ভালোবাসার নয়, বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমরা নিজেদের মধ্যে সমাধান করতে চেয়েছিলাম, তাই কাউকে জানাইনি। 1 মাস পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তখন সব আবার আগের মতো হয়ে যাবে। প্লিজ ভাই, ভুল বুঝিস না আমায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এবার অনেকক্ষণ নসিবদ্ধ হাতটা আবরামের মুখে বসিয়ে দেয় ফারদিন। হঠাৎ এমন ঘুষিতে আঘাতে কিছুটা পিছনে চলে যায় আবরাম নিজেকে সামলে নিয়ে আবারও বলল, বিশেষ কর আমাদের বিন্দুমাত্র কোনো দোষ নেই, সব হুটাটি হয়ে গিয়েছিল। বলতে আরেকটা মেরে দেয় ফারদিন। পেছন থেকে ফারহা দৌড়ে এসে ফারদিনের এক হাত চেপে ধরে বলে, প্লিজ ভাইয়া, ওকে এভাবে মেরো না। ফারদিনের রাগটা এতেই বেশি ছিল যে ফারহার কথা কানে না নিয়ে তাকে সজোর একটা থাপ্পড় মেরে দেয়। সিটকে কিছুটা দূরে ঘাসের উপর পড়ে যায় ফারহা। রাগী দৃষ্টিতে বলে, একটু বেশি আদর করি, তার ফ্রিলি কথা বলি দেখে মাথায় চড়ে বসেছিস না? ফারদিন এবার নিজেকে শান্ত করার চেষ্টা করে, চারদিকে তাকিয়ে দেখে আর কিছুক্ষণ এমন চলতে থাকলে লোক জড়ো হয়ে যাবে এখানে। তাই ফারহার এক হাত চেপে ধরে টানতে টানতে মেইন রোডের দিকে হাঁটা ধরে সে। এদিকে নাক জেরে রক্ত হাতটা দিয়ে মুছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আবরাম। ফারদিন এবার থেমে আবরামের দিকে চেয়ে বলে, বন্ধুত্বের মর্যাদা এভাবে দিবি তা ভাবিনি আমি। আজ থেকে ফারদিন নামক কোনো ফ্রেন্ড তোর জীবনে নেই। বলে ফারহাকে টেনে হিসড়ে বাড়ির দিকে রওনা দেয় ফারদিন। আমাদের পছন্দের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমরা আমাদের সিদ্ধান্ত পাকা করেই আজ ফাইনাল কথা বলতে এসেছি। আর যেখানে আমাদের ছেলেই ফারামাকে পছন্দ করেছে, সেখানে আমাদের আর দ্বিমত নেই। ফারহার বাবা একটু হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালো। ফারদিনও তো এখন আসবে বলেছিল, বলল আজ অফিস থেকে ছুটি নিয়েছে, কিছুক্ষণের মাঝে চলে আসার কথা, অথচ এখনো খবর নেই। তখনই ফারহাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো ফারদিন। কাঁদেই যাচ্ছে ফারহা। বাবা বসা থেকে উঠে বলল, কি হলো ফারাদিন, ফারুক কাঁদছে কেন? আর ওকে কোথা থেকে নিয়ে এলি? ফারুক তো ঘরেই ছিল। ফারদিন এখন রাগী লুক নিয়ে বলল, ঘরেই ছিল তোমার মেয়ে, তাই না? মাকে জিজ্ঞেস করো কোথায় ছিল এতক্ষণ। এতক্ষণে মা ডাইনিং রুমে এসে বলল, ফারুক তো 5 মিনিটের কথা বলে বাইরে গিয়েছিল। কেন, কি হয়েছে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো কাহিনী কি। ফারহা এবার কাঁদো কাঁদো ভাব নিয়ে নিজেকে সামলালো না পেরে চিৎকার করে বলল, আমার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। শুনছো তোমরা? আমার হাজবেন্ড আবরারের সাথে দেখা করতে গিয়েছিলাম। এখন তোমরাও আমাকে মারতে, তাই না? মারো, সবাই মারো আমাকে। আমার ইচ্ছে, আমার চাওয়া তো কখনো জানতে চাওনি তোমরা। কেন আমার জীবনের সব তোমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে? কেন কিছু চাওয়ার কোনো অধিকার থাকবে না? কেন আমার মতামত একবারও জানতে চাইবে না তোমরা? আমার জীবনে কি আমার চাওয়ার গুরুত্বটা একটুও নেই? শুনে রাখো সবাই, আবরারকে বিয়ে করে নিয়েছি আমি। এখন সে ছাড়া আর কারো ঘরে নিয়ে যাওয়ার অধিকার নেই আমাকে। বলেই কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে যায় ফারহা। এদিকে ছেলের বাবা ও মা হা করে বিষয়গুলো তাকিয়ে দেখছে। পাশ থেকে ছেলের মা বলে উঠল, ছি, এমন একটা দুশ্চরিত্রা মেয়েকে কিভাবে আমাদের ছেলে পছন্দ করলো? বিয়ের আগেই অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকার পরও এই মেয়েকে আমার ছেলের বউ বানাতে এসেছি। ছি 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 ছি। পাশ থেকে ছেলের বাবা বলল, বিয়ের কথাবার্তা নামে এই বাড়িতে ডেকে এনে মেয়ের কুকর্ম দেখিয়ে অপমান করে মোটেও ঠিক করেননি আপনারা। এর জবাব আপনাদের সবাইকে দিতে হবে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। বের হওয়ার সময় ছেলের মা বলে গেল, খুব তো বড় বড় কথা শুনতাম এই মেয়েকে নিয়ে, যে মেয়ে এমন,
মেয়ে তেমন, বাবা মায়ের মুখের ওপর কথা বলার সাহস নেই, খুব ভদ্র ঘরের মেয়ে। এখন দেখছি ঠিক তার উল্টো। না জানি আরও কত কুকর্ম ঢেকে মেয়ের বিয়ে দিতে চাচ্ছে তারা। বলে ধমধম শব্দ পা ফেলে বেরিয়ে গেল তারা। বাবা কথা বলার শব্দ হারিয়ে সোফায় বসে গেল ধপাস করে। মা দেখি রক্তিম চোখে হাতের মুষ্টি বদ্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিচ্ছে। রুমে গিয়ে স্থির হয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল ফারদিন। এমন একটা ঘটনা ঘটে গেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না। সবার ভালোবাসা পূর্ণতা পাক, এটাই সে চায়। কিন্তু আবরার তাকে হিট করার আগ মুহূর্তে ফারদিন জিজ্ঞেস করেছিল সে ফারহাকে ভালোবাসে কিনা, কিন্তু আবরামের উত্তর না সূচক শব্দটা খুঁজে পেয়েছিল সে। কারণ সে বারবার বলেছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, আর 1 মাস পরে বিচ্ছেদ হলে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ফারহা সে কি মেনে নিতে পারবে সব? আর একজন ডিভোর্সি মেয়ে সমাজে কতটা অবহেলিত এটা ফারহার সাথে মিলাতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি সে। রাগে আবরামকে হিট করে বসে। রুম থেকে বেরিয়ে ফারহার রুমের দিকে এগিয়ে গেলেই দেখে ভেতর থেকে দরজা বন্ধ। ভেতরে একটা ঠাস ঠাস শব্দ আসাতেই জানালা উকি দিয়ে দেখে মা হাতে বাবার একটা বেল্ট নিয়ে নানান ধরনের কথা বলে আর বেদম পিটাচ্ছে। আর বাবা ড্রয়িং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। এতে আদরের মেয়েটা বাঁচাতে আসছে না আজ। ফারদিন বারবার দরজায় থাপ্পড় দিতে দিতে মাকে ডাকতে লাগলো। মায়ের এমন রূপ দেখছিল সেই ছোটবেলায়। বড় হওয়ার পর থেকে আজ প্রথম এমনভাবে পিটাচ্ছে ফারহাকে। মায়ের বলা কথাগুলো যেন উত্তর না দিয়ে চুপচাপ ফ্লোরে বসে মার খাচ্ছে আর কান্না করছে ফারহা। কারণ মা সবসময় বলতো তাদের কথার বাইরে কিছু করলে কেটে নদীতে ভাসিয়ে দিবে। তবুও কেন অন্যায়কে মেনে নিবে না সে? মায়ের এমন হিংস্র রূপটা এর আগে কখনো দেখেনি ফারহা। ছোটবেলায় তো অনেক মেরেছিল, হয়তো গাছ থেকে চিকন ডাল ভেঙে কয়েকটা বাড়ি দিত, আবার কখনো পড়ার টেবিল থেকে স্কেল নিয়ে কয়েকটা দিত। এগুলোকে মার বলা গেলেও আজকেরটা কোনো মতে মার বলতে ভুল হবে। বাইরে থেকে ফারদিন বারবার দরজায় আঘাত করে বলছে মা তুমি কি পাগল হয়ে গেলে আজ? কিন্তু কোনো কথাই কানে না নিয়ে নিজের সব শক্তি নিয়ে পিটিয়ে মনে হচ্ছে সব রাগ এই মারের মধ্যেই ঝাড়ছেন। একটাই মেয়ে, আশেপাশে কিছু মেয়েদের খবর শুনতে শুনতে সবসময় ফারহাকে নিয়ে যাই ভয়টা পেত, সেটাই আজ সত্যি হয়ে গেল। মেয়েকে এত শাসন করলেও শেষে এসে সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল সে। নিজের সবটুকু রাগ এতক্ষণ জেরে রুম থেকে বেরিয়ে গেল তার মা। ফারদিন দ্রুত রুমে ঢুকে দেখে ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে হবে হবে ভাব নিয়ে ফ্লোরে শুয়ে আছে ফারহা। একটু আগের আঘাতগুলো হাত পা যতটুকু দেখা যাচ্ছে সবটা লাল হয়ে আছে, কিছু জায়গায় কেটে রক্ত বেরিয়ে গেছে অনেকটা। মায়ের এমন রূপটা যেন কল্পনা তো আনতে পারছে না সে। ফারদিন দ্রুত ফারহাকে কোলে তুলে নিয়ে সবাইকে উঁচু গলায় ঝাড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে। সন্ধ্যার আগে বাসায় ফিরে রুমে নিয়ে নিশ্চুপ হয়ে বসেছিল আবরাম। মাথা জুড়ে নানান চিন্তা। এতদিন যেই ভয়টা বারবার পেছনে তাড়া করছিল আজ সত্যি সেটাই হয়ে গেল। কেন হতে হলো এমন? সবাইকে সবকিছু বুঝিয়ে বললে কি মেনে নিবে সব? প্লিজ, না চাইলেও সবকিছু একবার মেনে নাও না তোমরা। আমি যে আশেপাশে প্রিয় মানুষগুলোর ভয়ে কখনো তাকে ভালোবাসি শব্দটা বলার সাহস পাইনি। কেন এমনটা হয়? প্রিয় জিনিসগুলো চাইলাম আর পেয়ে গেলাম। নিয়মটা এমন হলেই বোধহয় পৃথিবীটা সুন্দর হতো। তাহলে আর প্রিয় জিনিস হারানোর ভয় থাকতো না। প্রিয় মানুষটার কথা ভেবে বুকের ভেতরটা দুপদুপ শব্দ তৈরি হতো না। আমি যে ছায়া হলেও হয়ে তার পাশে থাকতে চাই, না চাইতেও নিজেকে জড়িয়ে ফেলেছি তার সাথে, যেমন করে কারোর সাথে তার ছায়া মিশে যায়। নিজের মাঝে এসব ভাবতে ভাবতে নিজেকে আরো অস্থির করে তুলছে আবরাম। এরই মাঝে আইরিন এসে নাস্তা করার জন্য ও মায়ের জন্য কি যেতে বলছে তাই ডেকে গেল। রুম থেকে বেরিয়ে দেখে মা চা হাতে সোফায় বসে টিভি দেখছে। আইরিন নাস্তা নিয়ে রুমে চলে গেল। আবরাম চুপচাপ মায়ের পাশে গিয়ে ফ্লোরে বসে মায়ের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে রইল। মা তার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, কিরে এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু বলবি? আবরাম কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মা। মা এবার টিভি থেকে মনোযোগ সরিয়ে বলে, কি হয়েছে তোর? ছোটবেলা থেকে কখনো তোমাদের অবাধ্য হয়েছি? না, কারণ আমার ছেলে তো অবাধ্য হওয়ার মতো না। কখনো তোমার কথার বাইরে কিছু বলিনি। তোমাদের চাওয়াকে সবসময় প্রাধান্য দিয়েছি। আচ্ছা মা, আমি যদি তোমাদের কাছে খুব বেশি কিছু একটা চেয়ে বসি তাহলে দিবে আমাকে? যদি তোমাদের মনে আঘাত লাগে এমন কিছু? চাওয়া অনেক রকমেরই হয়, শুধু নিজেকে মিলিয়ে দেখতে হয় যে আমি যে জিনিসটা চাইছি তা আমার লাইফে কতটুকু দরকারি, আর এর মাঝে কি আমার উপকার হবে নাকি অপকার, সব মিলিয়ে চাওয়াগুলো হতে হবে সব থেকে উত্তম।
আমি জানি না মা, আমার চাওয়াটা আমার জন্য কতটুকু বেস্ট হবে। শুধু এটা জানি যে চাওয়াটা পূরণ না হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। মা একটু হেসে বলল। চাওয়াটা কি ফারহা? আবরাম মুহূর্তে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণ। তুমি কিভাবে জানো মা? মা আবারও হেসে বলল। ওটা পরে বলবো, এখন কাজের কথা বল। তাকে পেলে তুই হ্যাপি হবি? জানি না মা, তবে না পেলেও হ্যাপি থাকতে পারবো না। প্লিজ মা, এই একটাই চাওয়া তোমাদের কাছে, জীবনের কিছু চাইবো না, তোমরা যা বলবে তাই করব। মায়ের হাসিটা আরো বেড়ে গেল, হাসতে হাসতে বলল। তোর মাঝে আজ ঠিক সেই ছোট্টকালের অভ্যেসগুলো ভেসে উঠেছে। ছোটবেলায়ও কিছু আবদার করলে ঠিক এভাবে বলতি। মা, আমি যদি ফারহাকে এখানে নিয়ে আসি তাহলে তোমরা মেনে নেবে মা? যদি তোরা একে অপরকে মন থেকে ভালোবাসিস আর তোরা যদি এতে খুশি থাকতে পারিস তাহলে নিয়ে আয়। সত্যি মা? হুম। কিন্তু বাবা? তোর বাবার কথা ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব তাকে। থ্যাংক ইউ মা, লাভ ইউ। আমার দেখা পৃথিবীর সবচেয়ে বেস্ট মা হলো তুমি। হসপিটালে ফারহার পাশে বসে আছে ফারদিন, পাশে ঘুমিয়ে আছে ফারহা। প্রথমে নিয়ে আসার পর অনেক ভয় ছিল ফারদিন, এরপর ডাক্তার এসে দেখে মেডিসিন দিয়ে গেছে, এখন কিছুক্ষণ লং টাইম রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। রাত তখন 9টা। ফারদিন পাশে দেখে এক পাশে লুকিয়ে গ্লাস ভেদ করে ফারহার দিকে চেয়ে আছে আবরাম। ফারহা হসপিটালে ভর্তি শুনেই ছুটে এসেছিল, এসেই ফারদিনের পাশে দেখে আর সামনে গেল না, আড়াল থেকে তাকিয়ে রইল। হয়তো বাসায় অনেক কিছু হয়ে গেছে ফারহার সাথে, যার কারণে হসপিটাল পর্যন্ত আসতে হলো তাকে। আবরামের চোখের কোণে এক ফোঁটা জল এসে জমা এলো। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যেই সময়টা খুব খারাপ কাটে, আর জীবনটা হয়তো এই সময়টা। পরদিন বাসায় নিয়ে গেল ফারহাকে, কিন্তু ফারহার এমন অবস্থা দেখেও মন গড়ল না কারো। কথা কখনো গোপন থাকে না, তেমনই খবরটা চলে গেল আশেপাশের মানুষদের কানে। ওই দিনের ওই মহিলাটা কিছুক্ষণ আগে এসে বলল, বলেছিলাম বিয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিতে না। উনি ওই দিন আরও উল্টো কত মহান মহান কথা শোনালো মেয়েকে নিয়ে। শেষে কি হলো? ওই যেই লাউ সেই কদু। ফ্যামিলির অবহেলা, আশেপাশের মানুষদের এমন কথা সহ্য করে চুপচাপ রুমে বসে আছে ফারহা। আজ 2 দিন বাসায় মা বাবা কেউই কথা বলছে না তার সাথে। ফারদিন খাবার নিয়ে আসে, এরপর ওষুধ খাইয়ে দিয়ে যায়। ফোনের স্ক্রিনে আবরামের নাম্বার বেশি উঠলো, তা দেখে কেটে দেয় ফারহা। কল লিস্ট চেক করে দেখে এই 2 দিনে অগণিতবার ফোন দিয়েছে আবরাম, বাট সে রিসিভ করেনি। কিছুক্ষণ ফোনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে আবারও ফোন আসে, এবার রিসিভ করে নিশ্চুপ হয়ে থাকে সে। ওপাশ থেকে আবরাম বারবার কথা বলছে, ছোট্ট করে বল, কেন ফোন দিচ্ছেন এতবার? তুমি ফোন রিসিভ করছিলে না কেন? ভালো লাগছে না তাই। বাসার পরিবেশ কেমন এখন? ভালো না। ও ভাইয়া ছাড়া আর কেউ ফিরেই তাকায় না আমার দিকে। ওই দিন খুব মেরেছিল তাই না? এখন মেনে নিয়েছে? না, মা বলেছে বাসা থেকে বের হয়ে যেতে, আর বাবা 2 দিন ধরে বাড়িতে কিছুই খায় না। হয়তো আমি আছি বলে কিছুই সহ্য হচ্ছে না তাদের। শুধু ভাইয়ার কথা বলে আমার সাথে। একটু ভালো লাগছে না আমার, দম বন্ধ হয়ে আসছে, ইচ্ছে করছে দূরে কোথাও হারিয়ে যায়। খেয়েছো কিছু? না, ভাইয়া এখনো ফিরে আসেনি, সে বাইরে থেকে নিয়ে আসলে তখন খাবো। কেন? বাইরে থেকে কেন? মা বলেছে বাসায় খাবার দাবার সব বন্ধ আমার, আর বাসা থেকে চলে যেতে। আমাকে সহ্য করতে পারছে না কেউ, এত কিছু আর নিতে পারছি না। ইচ্ছে করছে মরে গিয়ে সবাইকে মুক্ত করে দিই, তখন আপনিও মুক্তি পেয়ে যাবেন। আর কিছু না বলে ফোন রেখে দিল আবরাম। একটা শ্বাস নিয়ে ফারহা নিঃসংকোচে আবরামের কাছে আজ বলে দিল তার অভিযোগগুলো। কে সে? কেউ না, সে তো ভালোবাসে না আমায়, সব খারাপ, কেউ ভালো না। ফারহার বাসার সামনে এসে ফোন দেয় আবরাম, বলে এক্ষুনি রাস্তায় আসতে, নয়তো সে নিজেই ভেতরে চলে আসবে। রাত তখন 11টা। একটু আগে ফারদিন খাবার খাইয়ে বলল ঘুমাতে। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে গেছে। রুম থেকে বেরিয়ে চুপচাপ বাইরে চলে আয় ফারহা। আজ আর ভয় করছে না, সবাই তো জেনে গেছে সব, যা হওয়ার হয়ে গেছে। আর সে বাসা থেকে চলে গেলে তারা হ্যাপি। রাস্তায় এসে আবরামের সামনে দাঁড়ায় সে, শান্তভাবে বল, যা বলার তাড়াতাড়ি বলুন। আর কয়দিন বাকি আছে ডিভোর্সে? দিন গুনতে হবে না, আর চলো আমার সাথে। কোথায়? আমার বাসায়, একসাথে থাকবে আমরা দুজন। ফারহা একটু হাসি রেখা টেনে বলল, ভালোবাসা ছাড়াও করোনা দেখাতে গিয়ে এমন করলে সুখী হতে পারবেন না, তার চেয়ে বিচ্ছেদই ভালো। ভালোবাসি বলেই তো হাত ধরেছি, আর না বাসলে ছেড়ে দেওয়ার হাত ছাড়াই থেকে যেত।
আর কিছু না বলে ফারহার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আবরাম। তখন গেট দিয়ে বেরিয়ে আসে ফারদিন। আবরামের এমন শক্ত করে ধরে রাখা হাত দিকে তাকিয়ে বলল, ওই দিন ওই জন্যই বলেছিলাম ফারহাকে ভালোবাসিস কিনা। ওই দিন যদি ডিভোর্সের কথা না বললে, এভাবে ভালোবাসা বলতি, তাহলে এত কিছুই হতো না। আমি নিজেই ফারহাকে তোর কাছে তুলে দিয়ে সব সামলে নিতাম। মা বাবা হয়তো আরও কয়েকদিন এভাবে রাগ করে থাকবে, ধীরে ধীরে আমি মানিয়ে নিব ওদের। তোরা হ্যাপি থাক, এটাই চাই। চলে যা তোরা, এখনই চলে যা, নিজেদের মতো সব কিছু গুছিয়ে নে। আবরাম চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন করুণ গলায় বলল, আবরার। বলেই আবরারকে জড়িয়ে ধরে বলল, ওই দিনের ব্যবহারের জন্য সরি রে। এখনো মন খারাপ করে থাকবি? আর শোন, ফারহুকে কখনো কষ্ট দিস না। আমি জানি তোর কাছে থাকলে ও ভালো থাকবে। আগলে রাখিস কেমন? কখনো কষ্ট দিস না আমার বোনটারে। আবরাম আর ফারহা চলে যাওয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল ফারদিন। ল্যাম্পপোস্টের আলোয় চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠল। টলটলে অশ্রুকণা গড়িয়ে পড়ার আগে তার টিস্যু দিয়ে মুছে নিল সে। ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িতে গেট লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হয়তো সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে একটা সময়, কিন্তু এমন পরিস্থিতিতে হার মেনে ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেললে তার কখনো ফিরে পাওয়া যাবে না। হয়তো কিছুদিন কষ্টে থাকবে সবাই, কেউ ভালো থাকবে না, তবুও সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে এই কিছুটা সময় সব সহ্য করে নেওয়াটাই ভালো। কারণ মায়া শব্দটা বড্ড জটিল একটা শব্দ। আবার এসব বিসর্জনগুলো আর সবটুকু ভালোবাসা সঠিক মানুষের জন্য বিনিয়োগ না করলে তার উল্টোটাই হয়। কারণ ভালোবাসা মানুষকে ধোঁকা দেয় না, মানুষ মানুষকে ধোঁকা দেয়। আর জীবনে সঠিক মানুষকে বেছে না নিয়ে পরে ঠকে গেলে অনেকেই বলে ভালোবাসা বলতে কিছু হয় না, সবই বিশ্বাসঘাতকতা। এই ক্ষেত্রে দোষটা তো ভালোবাসার না, দোষটা হলো সঠিক মানুষ নির্বাচন করার মাঝে নিজের ব্যস্ততা। গাড়ির ভাড়া মিটিয়ে ফারহাকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো আবরাম। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজায়। কিছুক্ষণের মধ্যে মা এসে দরজা খুলে দেয়। আবরাম মায়ের দিকে চেয়ে বলে, ফারহাকে নিয়ে এসেছি মা। ফারহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আজ শুধু এক কাপড়ে আবরামের হাত ধরে চলে এসেছে এই বাড়িতে। আজ থেকে সারা জীবনের জন্য এই ফ্যামিলি তার নিজের ফ্যামিলি। আবরাম ইশারা করে বলল মাকে সালাম করতে। আবরামের ইশারায় ফারহা চুপচাপ তাই করলো। পাশে এসে দাঁড়ালো বাবা। বাবাকেও সালাম করে উঠে দাঁড়ালো। মা ফারহাকে কাছে টেনে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি আর নিবও না। ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয় সবসময়, তাই তার এই সিদ্ধান্তেও আমরা দ্বিমত পোষণ করছি না। আমাদের একটাই ছেলে, সে সুখী হলে আমরাও সুখী। এক আকাশ সমান সুখ নিয়ে এই বাড়িতে প্রবেশ করো আজ। দুঃখ সব পেছনে ফেলে আসা অতীত হয়ে যাবে। আশা করি আজ থেকে এই বাড়ির সবাইকে আপন করে নেবে, সবাইকে তোমার নিজের মানুষ বানিয়ে নিবে। তোমাদের দুজনের জন্যই রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আবরাম কিছুক্ষণ এক পলক মায়ের দিকে তাকিয়ে থাকে। পৃথিবীর সব বাবা মা যদি তার মতো হতো তাহলে হয়তো সবার ভালোবাসা পূর্ণতা পেত। আজকাল বেশিরভাগ বাবা মাই মেয়ের খুঁজে ছেলের অর্থ উপার্জনের মাঝে। অফুরন্ত অর্থ সম্পদ দিয়ে সংসার সুখী করা যায় না যদি সেখানে ভালোবাসার অভাব থাকে। আজ সারাদিন প্রচুর গরম পড়েছে। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম গ্রীষ্মের শেষ হলে হঠাৎ বেশি গরম পড়া মানে এরপর অজরে বৃষ্টি নামা। গরমে সেই সাথে ভয় ও অস্থিরতা, ঘামে সারা শরীর অস্থিরতা সৃষ্টি করেছে ফারহার মাঝে। মা আইরিনের দিকে তাকিয়ে বলে, ফারাকে তোর রুমে নিয়ে যা, আর ভালো দেখে ফারাকে পারফেক্ট হবে এমন জামা বের করে দে। ফ্রেশ হয়ে পরে নেবে সে, আর কালকে গিয়ে আবরার ওর প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসবে। আইরিন একটু হেসে বলল, আচ্ছা সমস্যা নেই, আমার সব জামাই তাকে পারফেক্ট হবে। আবরাম পাশ থেকে বলে, তোকে জামার কথা বলছে, জামাই কথা বলেনি। আইরিন এবার হাস্যোজ্জ্বল মুখে আবরামের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। মানে বিরক্তিটা প্রকাশ করছে, হাসিটা থামিয়ে রাখছে এমন। আরো কয়েকদিন কেটে গেল। ইদানিং আইরিনের দিন খুব কষ্টে ভালো কাটছে। প্রথমত ফারহা এখন তার সাথেই থাকে, আর দ্বিতীয়ত আর 2-1 দিনের মাঝে মাহিন দেশে ফিরছে। তাই আইরিনের খুশির মাত্রা আকাশ সমান। অনেক তো দূরে ছিল মাহিন, কাছে থাকলে তো অবশ্যই মায়া বাড়বে, আর মায়া থেকেই তো ভালোবাসা সৃষ্টি হবে। নিজের রুমে তো কখনোই কারোর প্রবেশ পছন্দ করতে না ভাইয়া, তাহলে কি ফারহাও সবসময় তোমার রুমের বাইরে থাকবে? বলে খিক করে হেসে উঠল আইরিন। পাশ থেকে মা বলল, কেন, ফারা তোর সাথে থাকছে বলে কি তোর অসুবিধা হচ্ছে? আইরিন এবার সিরিয়াস লুক নিয়ে বলল, আমি মোটেও এমনটা মিন করিনি, আমি জাস্ট ভাইয়ার সাথে মজা করছিলাম।
আর আমি চলে গেলে তো ফারহা আমার রুমে একাই থাকবে, আমার সমস্যা হবে কেন? আর ফারহা সবসময় আমার সাথে থাকলে তো আমি আরও বেশি খুশি। পাশ থেকে আবরাম বলে, আইরিন চলে গেলেও তো ফারহা ওই রুমে একা ঘুমাতে ভয় পাবে, তাই না ফারহা? এবার ফারহা মুখ খুলে বলল, আমি বাচ্চা না যে ভয় পাবো, আগেও আমি একা থাকতাম, তাই প্রবলেম হবে না। আবরাম কিছুটা ভেবে আবারও বলে, আরে ফারহা, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যে লজ্জা কাউকে ভয়ের কথা বলছো না, এটা তো আমরা সবাই বুঝেছি। ভূতের ভয় তো তুমি নিশ্চয়ই পাও, তাই না? ফারহা আবারও বলল, ভূত টুত বলতে কিচ্ছু নেই, আমি ওসব বিশ্বাস করি না, ভয়ও পাই না। আইরিন আবারও বলল, ঠিকই তো, ফারহা বড় মেয়ে, ছোট বাচ্চা না। আর মা শুনো, অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে কি সব কিছু কমপ্লিট করে তারপর ওদেরকে একসাথে থাকতে দিবে, এর আগে না। আবরাম আর কিছু বলতে পারছে না। রাগ এবং লজ্জায় মায়ের দিকে আশ্চর্যে তাকিয়ে হাসতে হাসতে আইরিনকে বলে, দয়া করে তুমি একটু কম পণ্ডিতি করো বোন, না হলে কিন্তু পিঠের উপর ধুম ধুম ভূতের থাবা পড়বে। রাতে ঘুমাতে গেলে আইরিন বলে, কিছু আইডিয়া দে না প্লিজ। ফারহা পাশ থেকে বলল, কি আইডিয়া বল? মাহিনের কাছে কিভাবে যাব? তোর জামাই, তুই কি করবি না করবি এটা তোর ইচ্ছা। ভাবছি কালো রঙের শাড়ি পরে ওর সামনে দাঁড়াবো। ও সব কিছু কালো ব্যবহার করে, নিশ্চয়ই ওর ব্ল্যাক কালার পছন্দ হবে। এমন ভাব করছিস মনে হয় প্রথম ওর সাথে দেখা করতে যাবি। অনেকটা ওরকমই। ওরকম মানে? কাউকে বলিস না, হ্যাঁ? বিয়ের পর যে 10-12 দিন ওই বাড়িতে ছিলাম, ওই কদিন মাহিন আমার দিকে ফিরেও তাকায়নি ভালো করে। রাতেও অন্য কোথাও গিয়ে ঘুমাতো। এখনো ভালোবাসা তৈরি হয়নি দেখে আমার কাছেও আসেনি। ভাবতে পারিস কত ভালো মানুষ সে। মোট কথা হলো, আমাদের এখনো ঠিকভাবে কথাও হয়নি, তাই এত নার্ভাস লাগছে। ফারহা কিছুটা ভাবুক হয়ে বলল, মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না, একটু খুলে বলবি কাহিনীটা কি? পরে একদিন বলবো, এখন শুধু তাকে ইমপ্রেস করার কথা ভাবছি। হুম। বলে শুয়ে বলল আইরিন। ফারহা কিছুক্ষণ নিশ্চিন্ত ভাব নিয়ে বসে থাকলে আইরিনের দিকে তাকালো। কিছুক্ষণ মাথায় ঢুকছে না তার। আইরিন চোখ বন্ধ করে বলে, তুই শুয়ে পড়লে লাইট অফ করে দিস। আইরিন যে খুব আনন্দে আছে তা আইরিনের আচরণ দেখেই বুঝতে পারছে ফারহা। তবে আইরিনের কথাবার্তাগুলো বলছে ভিন্ন কাহিনী। বেশিক্ষণ না ভেবে সেও ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিল। মাহিন আসবে আজ এই বাসা থেকে, সবাই গেলে ওই বাসায়। সাথে ফারহা। মাহিনের বাবা আবরামের এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এলো। বাসায় প্রবেশ করার পর সবার সাথে কথা বলে ভিতরে প্রবেশ করলো। আইরিন সেই সকাল থেকে সাজুগুজু করে যেন পানির জোয়ারে ভেসে যাচ্ছে, কারণ এত কিছু করেও মাহিনকে ইমপ্রেস করতে পারলো না। মাহিন তেমন একটা পাত্তা দিল না তাকে। এর মাঝে একটু সন্দেহ ঢুকে গেল ফারহার মাঝে। তার কেন যেন মনে হচ্ছে আইরিন কিছু লুকিয়ে রেখেছে, কারণ আসার পর থেকে আইরিন তেমন একটা গুরুত্ব দিচ্ছে না মাহিনকে। আইরিনকে কিছু জিজ্ঞেস করলেও বিষয়টা ফানি ভেবে হেসে উড়িয়ে দিচ্ছে সে। তার ধারণা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরদিন আইরিনকে ওখান রেখে বাসায় চলে আসে সবাই। সবার মনটা বিষণ্ণ, কারণ আইরিনকে একেবারে দিয়ে চলে এসেছে এই বাড়িতে। এরপর ও বাড়িতে আসলেও আসবে মেহমান হিসেবে। যাই হোক, মেয়ের সুখে থাকলেই সব কষ্ট মুছে যাবে। পার হয়ে গেল আরো অনেক দিন। ইদানিং মাহিনের চলাফেরা কেমন সন্দেহজনক মনে হচ্ছে আইরিনের কাছে। দেখে মনে হচ্ছে কিছু একটা করার জন্য উৎপেতে আছে, কিন্তু বিষয়টা কি তা বুঝতে পারছে না সে। সন্ধ্যা কলিং বেল বাজতে গিয়ে দরজা খোলে আইরিন। বাইরের দৃশ্য দেখে মুহূর্তে বুকটা কেঁপে উঠল তার। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য পায়ের নিচে যেন মাটি খুঁজে পাচ্ছে না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সে। মাহিন দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাসায় এসেছে। আর আরেকটা অবাক করার বিষয় হলো, সেই মেয়েটা বিয়ে করেছে, তার শরীরের গঠন দেখে মনে হচ্ছে কম হলেও 6-7 মাসের প্রেগনেন্ট মেয়েটা। আর মাহিন মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে আইরিনকে সামনে থেকে সরিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। আইরিন যেন এখনো বিশ্বাস করতে পারছে না নিজের চোখে। সব স্বপ্নের মতো মনে হচ্ছে আজ। মাহিন তার দ্বিতীয় স্ত্রী নিয়ে কোনো সংকোচ ছাড়াই বাসায় প্রবেশ করলো। আইরিন এখনো দরজার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে। মুহূর্তেই তার মা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে আর হা করে তাকিয়ে আছে মাহিন ও পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। অবাক দৃষ্টিতে এক হাতে মেয়েটার দিকে ইশারা করে বলল, মেয়েটা কে? মাহিন কোনো সংকোচ ছাড়াই বলল, আমার স্ত্রী, তোমার বৌমা। মা একটু রেগে বলল,
এসব কোন ধরনের ফাজলামো মাহিন? বউ মানে নিজের বিয়ে করা বউর সামনে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে বউ হিসাবে পরিচয় দিতে তোর একটুও লজ্জা লাগছে না? মাহিন সোজাসুজি ভাবে বলল, বিয়ে করা স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দেওয়াতে তো আমি লজ্জার কিছু দেখছি না। মা ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, কেন করলে এমনটা? ঘরে বউ রেখে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করে আনলি তুই? মাহিন পুনরায় মাথা উঠিয়ে বলল, আমার লাইফ তোমাদের কথায় অনেক চলেছে, বাট আর না, মাই লাইফ মাই রুলস। বলেই নতুন বউ নিয়ে রুমের দিকে চলে গেল মাহিন। আইরিন এবার একটা শ্বাস নিয়ে স্ট্রং হয়ে দাঁড়ালো। মনে কিছু শ্বাস সঞ্চয় করে দৌড়ে রুমের সামনে গিয়ে দুজনের পথ আটকে দাঁড়ালো আর মাহিনের দিকে চেয়ে বলল, আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারেন না। মাহিন রাগ ও বিরক্তিতে বলল, মাথাটা এমনিতেই অনেক গরম হয়ে আছে, তাই অযথা সামনে এসে নিজের বিপদ টেনে আনবে না একদম। আর তোমাকে আমি আগেই বলেছি এই বাড়িতে বউ হয়ে থাকতে পারবে, বাট কখনো বউয়ের অধিকার চাইতে আসবে না। আপনি বললেই হলো নাকি? তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? দেখেন মাহিন, আমি কোনোভাবেই আপনাকে অন্য একটা মেয়ে নিয়ে রুমে ঢুকতে দিব না। আর কিছু না বলে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আইরিনের গালে। এরপর বউ নিয়ে সোজা রুমে প্রবেশ করে মাহিন। আইরিন গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, এসব কি হচ্ছে মা? ওকে কিছু বলুন না। কেন ঘরের মাঝে সত্যি নিয়ে আসলো সে? প্লিজ মা, ওকে কিছু বলুন না। মাথায় হাত দিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে মাহিনের মা, আর এক পাশে কান্না করছে আইরিন। মাহিন রুম থেকে বের হলো। আইরিন ছুটে গিয়ে মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, বলুন না, আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন নাকি কোনো প্র্যাঙ্ক করছেন? দেখুন, আমি কোনোভাবেই অন্য কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করতে পারবো না। মাহিনের সোজা উত্তর, আমি কেন প্র্যাঙ্ক করতে যাব? ওর সাথে আমার 4 বছরের রিলেশন, আর এখন তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছি। তাহলে আমি কে? কেন বিয়ে করেছেন আমায়? বলুন, কেন বিয়ে করেছিলেন আমায়? বাবা মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, আর তখন জানতাম না যে মাহি প্রেগনেন্ট ছিল। বিয়ের দিন রাতে জানতে পারি আমি যে মাহি প্রেগনেন্ট। তারপর থেকে যেন সব এলোমেলো লাগছিল। পারিনি তোমাকে কিছু বলতে, আর পারিনি মাহিকে প্রত্যাখ্যান করতে। তো আমি কি করব বলো? ওর জীবনটা এভাবে নষ্ট করে দিতে চাইনি আমি, তাই স্ত্রীর অধিকার দিয়ে দিলাম। আর আমার জীবনটা কি জীবন না? আমার জীবনটা কেন নষ্ট করলেন? দেখেন মাহিন, আমাকে যতটা ভালো দেখছেন, আমি মোটেও এতটা ভালো মেয়ে না। মেরে ফেলবো ওই মেয়েকে, তবুও আমার স্বামীর ভাগ কাউকে দিব না আমি। মাহিন এবার লাগাতার কয়েকটা চর বসে আইরিনের চুল চেপে ধরে বলে, খুব পাকনা গজিয়েছে না ছোট লোকের বাচ্চা? কবুতরের খোপের মতো বাসা থেকে এমন রাজপ্রাসাদে পা দিয়েই সাহস আকাশে শুয়েছে। বেশি তিরিং বিরিং করবি তো একদম পাকনা দুটো কেটে মাটিতে ফেলে দিব, ছোট্ট লোকের বাচ্চা। বলেই আইরিনের চুল ছেড়ে হাঁটা ধরলো মাহিন। আইরিন রাগে কাঁপতে কাঁপতে বলে, একটাকেও ছাড়বো না আমি। আপনাদের স্বামী স্ত্রী দুজনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। সেই বিয়ের পর থেকে অনেক অপমান সহ্য করেছি, কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। আর না, আমার বাবা ভাইকে এক্ষুনি জানাচ্ছি সব কিছু। একটাও শান্তিতে থাকতে পারবি না, সব কিছু এলোমেলো করে দিব আমি। শান্ত আইরিনকে কে যেন আজ খুবই হিংস্র দেখাচ্ছে। আসলে অনেক মানুষই এমন, নিজের প্রিয় মানুষটার সাথে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আর কতদিন এভাবে থাকবো বাবা? জানো, ফোন দিলে ফারহা ইদানিং খুব কান্নাকাটি করে, আর তারও তো কোনো দোষ ছিল না। ফারহাকে কখনোই তোমাদের কথার বাইরে কিছু করতে দেয়নি। একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে গেছে বিষয়টা। হয়তো আল্লাহ তাদেরকে এক করেই পাঠিয়েছে। আমরা তো চাইলে কপালের লিখন পরিবর্তন করতে পারি না, তাই না? দেখবে ওরা খুবই সুখে থাকবে, মেনে নাও না বাবা। ফারহা প্রতিদিন কান্না করে শুধু একবার তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য। ফারদিনের কথা বাবা বসা থেকে উঠে বলল, ওর কথা আমি শুনতে ইচ্ছুক না। নেক্সট টাইম কখনো ওর জন্য কিছু বলতে আসবে না। সবাই যার যার মতো ভালো থাক। বলেই চলে গেল বাবা। ফারদিন মায়ের দিকে করুণ চোখে চেয়ে বলল, মা। মাও চলে গেল উঠে। নিরুপায় ফারদিন নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। আর তখনই আবরামের ফোন পেয়ে রিসিভ করে কথা বলে সে। মাকে ডেকে দরজা বন্ধ করতে বলে বেরিয়ে পড়ে সে। মা কয়েকবার ডাক দিলে কিছু বলল না ফারদিন। রাত বাজে তখন 11টা। অনেক রাত হয়ে যাওয়ায় মাহিনের বাসায় যায়নি কেউ। আইরিনকে বলল কোনো রকম আজকের রাতটা পার করতে, কাল সকালেই আসবে তারা। পরদিন সকালে রওনা দেয় আবরার, তার বাবা মা, ফারদিন।
মেয়ের এমন খবর শুনে বসে বসে কান্না করছে মা। ফারহা শাশুড়ি মায়ের পাশে বসে তাকে শান্ত রাখার চেষ্টা করছে। ওই বাড়িতে যেতে যেতে সকাল পার হয়ে যায়। মাহিনও আজ বাড়িতেই ছিল। ওখানে যাওয়ার পর অনেক সিনকেট হয়ে যায় তাদের মাঝে। মাহিন রুমে গিয়ে অনেকগুলো টাকা এনে আব্রামের গায়ে ছুঁড়ে মেরে বলে, এই নিন আপনার মেয়ের কাবিনের টাকা। আব্রামের দিকে এভাবে টাকা ছুঁড়ে মারা মাত্রই ফারদিন মাহিনের বুক বরাবর লাথি মেরে বলল, বাচ্চা, টাকার গরম দেখাচ্ছিস? তোর কি ধারণা টাকা দিয়ে সব হয়ে যায়? একটা মেয়ের জীবন নষ্ট করে টাকা দিয়ে সব কিছু উড়িয়ে ফেলতে চাইছিস? বেশি বড়লোকি দেখাতে আসবি, একেবারে ফেড়ে ফেলবো। বাচ্চা। লাথি খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে মাহিন। পাশ থেকে ওখানকার দুইটা লোক এসে ফারদিনকে ধরে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আজ যেন ফারদিনের দু চোখ জুড়ে আগুন জ্বলছে। কারণ পাশেই আইরিনের কান্না ভেজা মুখ দেখলে সবকিছু এলোমেলো লাগতে শুরু হলো তার। আব্রাম নিজেও আজ ফারদিনকে আটকে রাখতে কষ্ট হচ্ছে। এমনই আচরণ করছে ফারদিন। এসবের মাঝে ওভাবে কয়েকজন মানুষ এসব থামিয়ে বলল, দয়া করে এমন বিশৃঙ্খলা না করে ঠান্ডা মাথায় কথা বলি সবাই, এতে একটা সমাধান খুঁজে পাবেন। এমন বিশৃঙ্খলা করলে শুধু ঝামেলাই বাড়বে। আইরিনের নিয়ে চলে এলো সবাই, কারণ জোর করে কিছু করলেও ওই বাড়িতে আইরিন কখনোই সুখী হতে পারবে না। বাসায় আসার পর থেকে ফারহাকে ধরে অনেকক্ষণ কাঁদলো আইরিন। আমার সাথেই কেন এমনটা হতে হলো বলতে পারবি ফারহা? আইরিনকে জড়িয়ে ধরে ফারহা বলল, কষ্ট পাবি না একদম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর লাইফে পারফেক্ট কাউকে পেলেও অনেক সময় সুখ কপালে থাকে না। এমন কাউকে বেছে নিতে হয় যে সারা জীবন তোর ছায়া মতো তোর পাশে থাকবে। আমার লাইফে কেন এমন একটা মানুষ এলো না? কেন আমার সাথে এমনটা হতে হলো? হয়তো তোর লাইফে এমন কেউ আসবে যে তোকে সারা জীবন আঁকলে রাখবে, তোর ছায়া হয়ে তোর সাথে থাকবে সারা জীবন। আইরিন আর কিছু না বলে নিশ্চুপ হয়ে কাঁদছে। আজ আর বাসায় গেল না ফারদিন, কারণ ওখানে সবই অস্বাভাবিক, কেউই স্বাভাবিক নেই। তাই রাতেও এ বাড়িতেই থাকছে আজ। রাত তখন গভীর, ঘুম আসছে না ফারদিনের। চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকার পরও ঘুম আসছে না। কেন যে এক অজানা কারণে বুকের ভিতরটা টিপ টিপ করছে। ঘড়ির কাঁটা তখন রাত 2টো পেরিয়েছে। রুমের সামনে দিয়ে ছায়ার মতো কিছু চোখে পড়তেই উঠে বসে যায় সে। দরজা খোলা থাকায় দেখতে পায় তখনই রুমের সামনে দিয়ে কে যেন হেঁটে গেল। ফারদিনও চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। দেখে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে। ফারদিনও দেরি না করে ছাদের দিকে হাঁটা ধরলো। ছাদে আসতেই চাঁদের আলোয় দেখতে পায় আইরিন ছাদের একপাশে খুব কিনারায় উঠে দাঁড়িয়ে আছে। অশ্রুসিক্ত চোখ মুছে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল সে। চোখ বন্ধ করে নিজের সববার নিচের দিকে ছেড়ে দিতেই খেয়াল করলো সে হাওয়ায় ভাসছে। কেউ একজন এক হাতে তার কোমর জড়িয়ে বিড়াল ছানার মতো ছো মেরে কোলে তুলে নিয়েছে। অবাক চরম সীমানায় আইরিন। খুব অবাক হচ্ছে সে, এই অসময়ে আবার কে এলো। হাত পা হাওয়ার মতো অনুভব করে কিছুক্ষণের জন্য নিজের তাল হারিয়ে চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো আইরিন। আসার সময় তো কাউকে দেখেনি, তাছাড়া এত রাতে সবাই ঘুমের দেশে, এমন তো হওয়ার কথা ছিল না। ফারদিন তাকে সামনে দাঁড় করানোর কিছুক্ষণ পর ভয়ে ধীরে ধীরে চোখ খুলে সে, কারণ সুসাইড করতে গিয়ে ধরা খেয়ে গেলে বিপদটা আরো বড় হয়ে আসে। কারণ মারা গেলে তো গেলই, আর বেঁচে থাকলে আরো বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়। আবার কখনো সাক্ষাৎ উত্তম মাধ্যম যেন ফ্রিতে উড়ে গায়ের উপর এসে বসে। আইরিন ছলছল চোখে তাকিয়ে সামনের ফারদিনকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন বাঁচাতে এলেন? চলে গেলে তো দুঃখ কষ্ট সব শেষ হয়ে যেত। সারা জীবন ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো নয় কি? ফারদিন তার দিকে স্থির করে বলল, মারা যাওয়ার কি সব কিছু সমাধান হয়ে যাবে? ওই একটু কষ্ট সহ্য করতে না পেরে তুমি যে রাস্তায় ঝাঁপ দিয়েছো, তো আরো হাজার মাত্রার কষ্ট। অল্প থেকে বাঁচার জন্য জেনে শুনে কঠিনের ঝাঁপ দেওয়া কি বোকামি নয়? আইরিন এবার কেঁদে দিয়ে বলে, কেন বেঁচে থাকবো আমি? কোন চোখে বেঁচে থাকবো? আজ এমনটা হয়েছে, কাল রাস্তায় বের হলে সবাই বলবে ওই মেয়েটার স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এত ভালোবেসে ফেলেছিলাম তাকে, কই তার থেকে তো বিন্দুমাত্র ভালোবাসা পাইনি। কেন বেঁচে থাকবো আমি? ফারদিন এবার আইরিনের দুই বাহু ধরে জাকি দিয়ে বলে, এভাবে নিজের কাছে হেরে গেলে তুমি কিভাবে অন্যের কাছে জিতবে? আর একজন ভালোবাসে না দেখে বিষয়টা এমন নয় যে কেউ তোমাকে ভালোবাসে না। নিজেকে শক্ত করো, নতুন করে নিজেকে গুছিয়ে নাও, দেখবে তোমার আশেপাশে এমন অনেক মানুষের ভালোবাসা পাবে। তুমি নিজের কাছে জিততে পারলে কারো কাছে হেরে যাবে না। তুমি আজ চলে গেলে কষ্ট দেওয়ার মানুষগুলো কাল তোমাকে ভুলে যাবে।
তারা দিব্যি সুখে থাকবে, আর তুমি তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে? আইরিন এবার চোখের পানি মুছে বলে, তাহলে আপনিই বলুন আমার কি করা উচিত? তোমাকে আগে নিজের সাথে জিততে হবে। নিজের বেপরোয়া মনের সাথে যুদ্ধ করতে হলেও তোমাকে উইন হতে হবে। তাদেরকে দেখিয়ে দিতে হবে তুমিও অনেক সুখে আছো। তাদের দেখিয়ে দিবে যে তুমি কোনো সস্তা বস্তু নয়, তোমার মূল্য আছে। আর সে ঠকিয়েছে দেখে তোমার ভালোবাসাগুলো হারিয়ে যায়নি। হয়তো এমনও কেউ আসবে তোমার লাইফে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। কিন্তু আমার লাইফে এমন মানুষ কখনো ছিল না, আর এখনো নেই। কারণ এত কিছুর পর কেউই আমাকে ভালোবাসবে না। হলেও প্রয়োজন হতে পারবো, কারোর প্রিয়জন না। ফারদিন হাত দিয়ে আইরিনের চোখের পানি মুছে দিয়ে বলে, তোমার এখন এসব ভাববার সময় না, এসব পরে ভাবতে পারবে। তোমার এখন নিজেকে নিয়ে ভাবার সময়। আইরিন এবার চুপ করে রইল। ফারদিন তাকে নিয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে বলল, এবার নিচের দিকে তাকাও তো আইরিন। আইরিন নিচের দিকে তাকিয়ে বলল, কই কিছু তো দেখছি না। ফারদিন হেসে বলল, আমি তো নিজ চোখে তোমার বোকামিগুলো দেখতে পাচ্ছি। আইরিন তার দিকে চেয়ে বলল, কিভাবে? ফারদিন এবার হেসে দিয়ে বলে, একতলার উপর থেকে লাফ দিলে কি কেউ মরে? বরং এখন লাফ দিলে হাত পা ভেঙে তোমাকে অনেকদিন হসপিটালে পড়ে থাকতে হতো। হয়তো এমনও হতে পারে যে আর কখনো ঠিকভাবে হাঁটতে পারতে না। তখন কি করতে? আইরিন এবার শান্তভাবে বলল, বাসায় কাউকে কিছু বলবেন না প্লিজ। বলবো না একটা শর্তে। তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবে না। আচ্ছা, আনবো না। সেই পরশু রাতে যে বের হলি, তখন থেকে কোথায় ছিলি তুই? আবরারদের বাড়িতে ছিলাম মা। এরপর আজ সকালে ওখান থেকে অফিসে চলে গিয়েছিলাম, আর এখন ডিরেক্ট এখানে। মা খাবার দিতে গিয়ে থেমে গিয়ে বলল, তোকে বললাম না ওদের সাথে কোনো যোগাযোগ রাখবি না। তোর বাবা জানলে কি করবি বুঝছিস? আর কত মা, সে কি তোমার মেয়ে না? আর আমার বোনের সাথে আমি যোগাযোগ রাখবো না কেন? তোমাদের চোখে সে অপরাধী, আমার চোখে তো না। তোমরা বাবা মা হয়ে কিভাবে সন্তানদেরকে বুঝতে পারো না? মা কেমন বাবা মা যে সন্তানের ভুল ক্ষমা করতে পারো না? কষ্ট তো ঠিকই পাচ্ছ, এক সময় মেনেও নিবে। তাহলে কেন এমন নিজেরা কষ্ট পাচ্ছ আর অন্যকেও কষ্ট দিচ্ছ? আর আবরার ছেলেটা কেমন তা তোমরা ভালোই জানো। ছোটবেলা থেকে আমার মতো সেও তোমাদের নিজের সন্তানের মতো ছিল। তাহলে এখন কেন এত সুন্দর সম্পর্কে মরিচিকা ধরাচ্ছ? হাসি মুখে সন্তানের ভুলগুলো ক্ষমা করে মেনে নেওয়া। দেখো না সবাই কত সুখী হয়। ফারদিনের কথা মা একটা দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, যার দ্বারা কিছুই বোঝা গেল না। মা এবার শান্তভাবে বলল, শুনলাম আইরিনের নাকি ডিভোর্সের কথাবার্তা চলছে। ফারদিন এবার অবাক হয়ে মায়ের দিকে চেয়ে বলে, তুমি কিভাবে জানো? তার মানে ভেতর ভেতর ওই বাড়ির সব খবরই রাখো আর বাহিরে কঠোরতা প্রকাশ করছো? খবর রাখার কি আছে? আর এইসব কথা কি চাপা থাকে? এই কান থেকে ওই কান হতেই সর্বত্রে ছড়িয়ে যায়। ডিভোর্স কেন হচ্ছে? ওর হাজবেন্ডের কারণে বিয়ে করেই দেশের বাইরে চলে গেল, আর ফিরে এসে পূর্ব প্রেমিকাকে বিয়ে করে বাসায় ঢুকলো। ভেবে দেখো তো আইরিনের জায়গা ফারহাকে তাহলে কেমন হতো? সেই হিসেবে কি ফারহা সুখে নেই? মা একটু বিরক্ত প্রকাশ করে বলল, আমি তোর সাথে ভিন্ন টপিক নিয়ে কথা বলছি, আর সব টপিকেই তুই বারবার ফারহাকে টেনে আনিস। ফারদিন খেতে খেতে বলল, মরিয়াম খালা কোথায়? আজ আসার পর থেকে দেখিনি যে। সে কাল ওর বাড়িতে চলে গিয়েছে, আর বড় মেয়েকে নাকি স্বামী আবার মারধর করেছে, তাই বাড়িতে চলে গেল। সেখান থেকে মেয়ের শ্বশুর বাড়ি যাবে। ফারদিন মায়ের দিকে চেয়ে আবার বলে, দেখলে মা, সব মেয়ে কিন্তু বিয়ের করে সুখী হতে পারে না, আর পায় না ভালো মনের একজন জীবন সঙ্গী। তো সেই হিসেবে কি ফারহা সুখী হবে না মা? মা এবার বিরক্তিকর দৃষ্টিতে ফারদিনের দিকে তাকায়। এই ছেলের যতক্ষণ কথা বলবে ততক্ষণই ফারহা ফারহা বলে মাথা খারাপ করে ফেলবে। তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, কিছু প্রয়োজন হলে ডাকিস, নয়তো কিচেনে থেকে নিয়ে আসিস। কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। সব শেষে বিকেলে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। ক্লাস নামালে দেখে তার বাবার বন্ধুর ছেলে সাদাব। আবরারকে বলল, গাড়িতে ওঠো, আমি ওদিক দিয়ে যাচ্ছি, সাথে একটু গল্প করা হবে। অনেক দিন তো কথা হয় না, উঠে পড়ো। অপরিচিত দেখে আবরার আর না করলো না। সাদাবের সাথে কথাও বলা হলো এই ফাঁকে। মন্দ কি,
সাদাব ড্রাইভিং এ করছে আর তার পাশে আব্রাহামের সাথে কথা বলছে। কথার ফাঁকে সাদাব বলল, শুনলাম ফারাকে নাকি বিয়ে করে নিয়েছো। ফারহাকে তুমি কিভাবে চেনো? মানে নাম সহ এত কনফিডেন্স নিয়ে চেনার কথা তো না। আব্রাহামের কথা হা হা করে হেসে উঠলো সাদাব, আর তারপর হাসতে হাসতে বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি চিনবো না? মুহূর্তে যেন সারা শরীর জুড়ে একটা গরম ঢেউ বয়ে গেল আবরারের। সাদাবের দিকে চেয়ে বলল। মানে? সাদাব একটু হেসে বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তোমার মতো একটা সরল সরল ছেলেকে পারার মতো কখনো একটা সিক্রেট খেলোয়াড়ের খেলগুলো ধরতে পারবে না। আব্রাম একটু রেগে বলল, দেখো সাদাফ, বাজে বকো না। আমি ফারহাকে খুব ভালোভাবে চিনি। খুব ভালো একটা মেয়ে সে। সাদাব আবারও হেসে উঠল। কিছুক্ষণ হেসে তারপর বলল, আচ্ছা, ফারহা কখনো তোমাকে বলেছে যে ওর বয়ফ্রেন্ড আছে? না, এমনটা সে আমাকে কখনোই বলেনি। আর তুমি আমার সাথে মজা করছো তো না সাদাফ? দেখো সাদাফ, যদি মজা করে থাকো তাহলে আগেই বলে রাখি, ফারহাকে নিয়ে এমন কোনো মজা কিন্তু আমি সহ্য করব না। সাদাব নিজের ফোনটা বের করে বলে, জানতাম তোমার কাছে মজাই মনে হবে। প্রমাণসহ দেখলে তো আর অবিশ্বাস করতে পারবে না, তাই না? একজনের সাথে চলে ফিরে আরেকজনের ঘাড়ে বসে থেকে খুবই সুন্দর খেল দেখিয়েছে সে। এখন তোমার নিজের চোখে দেখো তোমার প্লেয়ারের খেলগুলো কেমন করে ঠান্ডা মাথায় খেলতে পারে সে। সাদাব ও ফারহার রিলেশন থাকাকালীন একসাথে তোলা ছবিগুলো পলকহীন ভাবে তাকিয়ে আছে আবরার। পাশেই মুখে হাসির রেখা ফুটিয়ে রেখে ড্রাইভিং করছে সাদাব। সাদাব একটু হেসে বলল, ফারহার প্রিয় জায়গা কোনটা জানো? আবরার কিছুক্ষণ চুপ থেকে বলে, কোনো খোলামেলা নির্জন জায়গায় অথবা কোনো কুলকুল পানির শব্দ কানে আসে এমন নদীর পাড়ে। সাদাব ড্রাইভ করতে করতে বলে, অ্যাবসলিউটলি, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, চলো। বলেই কিছুক্ষণ পর একটা নদীর ধারে নিয়ে গেল আব্রামকে। ইদানিং মাঝে মাঝে বৃষ্টি হয়, নদীর পানিও বেড়েছে। নদীর বুকে ভেসে সবুজ কচুরিপানাগুলো এক পাশ থেকে ভেসে ভেসে অন্য পাশে হারিয়ে যাচ্ছে। সাদাব একটা ছোট্ট পাথর নদীর দিকে ছুঁড়ে মেরে বলে, আমরা প্রথম দেখাটা এখানেই করেছিলাম। আব্রাম একটু বিরক্ত নিয়ে বলল, তো আমাকে এখানে নিয়ে এসেছ, আর তোমার মতলবটা কি ডিরেক্টলি বলো। আচ্ছা তাহলে সোজাসুজি ভাবেই বলি, তুমি তো এখন বিশ্বাস করলে যে আমার ফারার সাথে রিলেশন ছিল। আব্রাম ভ্রু কুঁচকে বলল, ছিল, তার মানে এখন নেই। আর ব্রেকআপ হয়েছে কেন তোমাদের? সাদাব আবারও হেসে বলল, বাহ, স্বামী হয়ে স্ত্রীর প্রাক্তনের কাছে প্রেম কাহিনী শুনতে চাচ্ছ? সহ্য করতে পারবে তো? আব্রাম চোখ বন্ধ করে একটা শ্বাস নিল, তারপর বলল, তুমি চাওটা কি? ফারহাকে ছেড়ে দাও ভাই, আর আমার জিনিস আমাকে দিয়ে দাও। প্রয়োজনে তুমি যা চাইবে তাই পাবে। আব্রাম একটু রাগ কন্ট্রোল করে বলল, ফারহাকে কি তোমার এতটাই সস্তা মনে হয় যে আমি কিছু বিনিময়ে ফারহাকে তোমার কাছে দিয়ে দেব? দেখো সাদাফ, আমি এতটা মনহুঁস নই যে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিব। হ্যাঁ, বিষয়টা যদি এমন হতো যে তোমাদের রিলেশন আছে আর ফারহা তোমাকে ভালোবাসে, তাহলে আমি বিষয়টা ভেবে দেখতাম। সাদা পেপার একটু সিরিয়াস লুক নিয়ে বলে, দেখো, ফারহার সাথে তো আমার অনেক কিছুই ছিল, তার সব কিছুই ফোনে আছে। এসব কিছু অন্যরা জানলে তোমার মান সম্মান থাকবে? আব্রাম একটু কপাল কুঁচকে বলে, কোথায় প্রমাণ? সাদা কপালে হাত রেখে বলল, এতক্ষণ ধরে তো নিজের চোখেই দেখলে। আবরার এবার হাতে থাকা সাদাবের ফোনটা ছুঁড়ে নদীর জলে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এবার দাও প্রমাণ। সাদাব কিছুক্ষণ হাঁ করে নদীর দিকে তাকিয়ে থেকে পরে আব্রামের দিকে চোখ ফিরিয়ে বলল, এটা কি করলে তুমি? ওই ফোনে আমার কত গুরুত্বপূর্ণ জিনিস ছিল, আর এটা আইফোন 13। তোমার 3 মাসের ইনকাম দিয়েও এটা নিতে হিমশিম খাবে। আব্রাম এবার সাদাবের চোখে চোখ রেখে বলল, যাই হোক, আমার কাছে ফারহার চেয়ে দামি আর কিছু নেই। বলে আব্রাম হাঁটা ধরে একটা গাড়ি ডেকে উঠে পড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে সাদাব এখনো হাঁ করে তাকিয়ে আছে। এটা কি হলো? বাড়ি যেতে যেতে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো আব্রাম। ঘাম মুছে গাড়ি ছিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই দিনের কথাটা মনে পড়লো আবার। আইরিন বিয়েতে সাদাবকে অন্য একটা মেয়ের সাথে দেখে অস্থির হয়ে গিয়েছিল ফারহা। তার চেয়ে বেশি অবাক হয়েছিল সাদাবকে এখানে দেখে। তার সারা চোখে মুখে হতাশা অস্থিরতার ছাপ ফুটেছিল পুরোপুরি। সেদিন যখন আব্রামকে সাদাবের ব্যাপারে জিজ্ঞেস করেছিল তখন ও
কেমন অন্য মনস্ক দেখাচ্ছিল ফারহাকে। সাদাবকে কিভাবে চেনে সে, আর তাকে এমন দেখাচ্ছে কেন? একটু প্রশ্ন জাগলো আবরামের মনে। আবরাম তখনও জানতো যে ফারহা আবরামকে পছন্দ করে, তবু অন্য ছেলের কথা বলতে ফারহাকে এতটা বিষণ্ণ দেখাচ্ছে কেন? সেদিন এসব ফারহাকে আর জিজ্ঞেস না করে খোঁজ নিতে লাগলো বিষয়টা আসলে কি। তখনই ফারহা আর সাদাবের সম্পর্ক জেনে ফেলেছে, বাট ফারহাকে কিছু বুঝতে দেয়নি আর, কারণ দোষটা সাদাবেরই ছিল। তাই আজ সাদাবকে ফোনটা হাতে পেয়েও পুরনো প্রেমিকের সাথে ছবিগুলো দেখে তা নদীতে ফেলে দিয়েছে, কারণ ওসব ছিল ফারহার অতীত। আর ফারহার সাথে অন্য কারো স্মৃতি জড়িত থাকুক এটা সে কোনোভাবেই চায় না। তাই সব প্রমাণ এবং স্মৃতি নদীতে ভাসিয়ে দিয়ে গেল। তবু অস্থির লাগছে আবরামের। আজ বাসায় গিয়ে ফারহাকে বিষয়টা জিজ্ঞেস করতে হবে, দেখবে সে তার কাছে কিছু লুকায় কিনা, কারণ ফারহার সব বিষয়ে জানার অধিকার আছে। রাতে খাবার টেবিলে বাবা মা ও ফারদিন একসাথে খাবার খেতে ব্যস্ত। মা ফারদিনের দিকে তাকিয়ে বলে, কালকে গিয়ে ফারহাকে নিয়ে আসবি এই বাড়িতে। খাওয়ার সময় মায়ের মুখে আচমকা এমন কথা শুনে যেন বিষম খেয়ে উঠে গেল তার। মা আজ নিজেই ফারহার কথা বলছে, এটাও কি সম্ভব, নাকি পুরোটাই স্বপ্ন দেখছে? তবুও সব চিন্তা ভাবনা একপাশে রেখে একটু পানি খেয়ে মায়ের দিকে চেয়ে বলল, সত্যি বলছো মা? মা স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ, কালকে গিয়েই নিয়ে আসবি। আমাদের মেয়ে কেন পালিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে চোরের মতো থাকবে? অন্য 8-10টা মেয়ের মতো আরও ধুমধাম করে সব হবে। সেই দিন নিয়ে যাওয়া চোরের মতো নয়, বউ বেশে ওই বাড়িতে যাবে সে। ফারদিন এবার এক পলক বাবার দিকে তাকালো, দেখে বাবাও কিছু না বলে চুপচাপ খাচ্ছে, মানে নীরবতা সম্মতির লক্ষণ ধরে নিল সে। মা আবার বলল, যা হওয়ার তা হয়ে গিয়েছে। আমরা এমন আচরণ করলে বা সম্পর্ক বিচ্ছিন্ন রাখলেও আর কিছু ঠিক হবে না। আর আমাদের ইগো থেকে দামি হলো ফারহার সুখের থাকাটা। সেই সন্ধ্যায় আগে বাসায় ফেরার পর থেকে ফারহার সাথে তেমন একটা কথা বলেনি আবরাম। ফারহা বিষয়টা খেয়াল করে কয়েকবার আবরামের কাছে গিয়েছিল, কিন্তু প্রতিবারই মুখটা গম্ভীর দেখেছে তার। রাতের বেলা খাওয়া শেষে ছাদে হাঁটাহাঁটি করছিল আবরাম, তখনই ফারহা পেছন থেকে গিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে ইগনোর করছেন কেন? আবরাম পিছনে ফিরে দেখে ফারহা কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফারহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবরাম শান্তভাবে বলল, কেন এমনটা মনে হলো কেন? দেখুন, আমি বাচ্চা না যে এসব বুঝবো না। আর আমি কোনো ভুল করলে বা কোনো অন্যায় করে ফেললে তা সরাসরি বলে দিবেন, দুইজন কথা বলে সমাধান করে ফেলবো। এভাবে গাল ফুলিয়ে থাকা, কথা না বলে ইগনোর করা, এসব আমার ভালো লাগে না। আপনার অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি মনটা ভালো নেই তাই। ফারহা আবার বলল, কিছু তো নিশ্চয়ই হয়েছে, বলুন না কি হয়েছে। আবরাম এবার সোজা হয়ে দাঁড়িয়ে চেয়ে বলল, তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? ফারহা কিছুক্ষণ নিশ্চুপ থেকে মাথা নিচু করে বলল, আপনার কাছে মিথ্যে বলবো না, ছিল আগে। তো আমাকে আগে বলনি কেন এটা? ফারহা মন খারাপ করে বলল, ভয় বলিনি, যদি আপনি এসব শুনে আমাকে ছেড়ে চলে যান তাই। তো এখন কেন বললে? আপনি জিজ্ঞেস করেছেন তাই। যদি এখন ছেড়ে চলে যাই তো? ফারহা এবার আর কোনো উত্তর না দিয়ে হুট করে আবরামকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল। হুট করে তার এমন অনুভূতি তৈরি হওয়ার কারণটা সে নিজেও জানে না, শুধু এটাই বুঝতে পারছে আবরাম কেন ছেড়ে যাওয়ার কথা বলবে। কেন বলবে সে? কোথায় যাবে? আমি যেতে দিব না, কিছুতেই দিব না। সবাইকে সবকিছু বুঝিয়ে ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ভয়ে দুক দুক করছে ফারহার বুক। গিয়ে বাবা মায়ের সামনে কিভাবে দাঁড়াবে, কি করবে তারা? ইচ্ছে করছে ঘুমিয়ে যেতে, কারণ ঘুমিয়ে গেলে এই সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। আর ঘুম ভাঙলে কি হয়েছে তা কিছুই মনে থাকবে না, দেখবে শুধু সব ঠিকঠাক। এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছায় তারা। দরজার বাইরে দাঁড়িয়ে হাত পা কাঁপছে তার। মা দরজা খুলছে। ফারহান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কেঁদে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলে, আমায় ক্ষমা করে দাও মা, খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। আমি খুব খারাপ মা, খুব বেশি খারাপ। এর মাঝে বাবা এলো। দুজনকে ধরে কান্না করতে লাগলো সে। এটাও যেন এক ধরনের সুখের কান্না। পারিবারিকভাবে সবকিছু করছে নতুন করে। দুই ফ্যামিলির এখন খুব হ্যাপি। কয়েকদিন সময় নিয়ে সবকিছু স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে সুস্থে সব হচ্ছে। সেই অনেকক্ষণ যাবত রেডি হচ্ছে ফারহা। এদিকে ফারদিন ড্রয়িং রুমে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিরে, কোথায় তুই? কতক্ষণ লাগবে আর? আবরার ফোন দিচ্ছে বারবার, ওরা হয়তো পৌঁছে গেছে। আর তোর এখনো রেডিও হওয়া
একটাই শেষ হয়নি। এত ঘষা মাজা করার কি আছে? বিয়ে করতে তো যাচ্ছিস না আর। ফারহা রুম থেকে বেরিয়ে বলল, হয়ে গেছে ভাইয়া, চলে এবার। কিছুক্ষণের মধ্যে শপিং মলে পৌঁছে গেল তারা। ওখানে আগে থেকেই বসে আছে আবরাম আর আইরিন, আর এখানে থেকে ফারহা আর ফারদিন। আবরাম আইরিনের দিকে তাকিয়ে বলল, তুই আর ফারদিন যা ভেতরে গিয়ে সব কিছু দেখ, আমরা আসছি। আইরিন আর ফারদিন ভেতরে চলে গেল। ফারহা আবরামের দিকে চেয়ে বলল, ওদেরকে এভাবে পাঠিয়ে দিলেন কেন? আমাদের তো তেমন কোনো দরকার নেই। আবরাম একটু হেসে বলল, আমার ইচ্ছা, আর বের করলে কত দরকার তো বের করা যায়। তখনই সাদাব তাদের পাশ দিয়ে যাওয়ার সময় থেমে বলে, দুইজন দেখি একসাথে শপিং মলে, বাহ ভালো তো। তো মিস পারহা, কেমন যাচ্ছে দিনকাল? সব ঠিকঠাক? ফারহা বিরক্ত হয়ে বলে, মিস না, মিসেস আবরার। আর আপনাকে না বলেছি আমার দুই চোখের সামনেও আসবেন না, তবুও কেন ফলো করেন বারবার? তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে ফলো করার সময় নেই সাদাবের। এর মাঝে আবরাম ফারহাকে বলল, তুমি আয়রন আর ফারদিনের কাছে যাও তো, আমি আসছি। ফারহা সাদাবের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে চলে গেল সেখান থেকে। আবরাম সাদাবের দিকে চেয়ে বলল, আবার কেন এসেছো? কি চাইছো তুমি? সাদাব পূর্বের মতো হেসে বলল, কিছুই চাই না, আর এখানে এসেছি একটা দরকারে। তোমাকে ফলো করতে আসিনি। আর তোমাকে নতুন করে বলো কি লাভ? বইয়ের পুরনো সব কিছু দেখো, তোমার কিছু আসলো গেল না। আমি হলে এমন মেয়েকে লাথ দিয়ে বের করে দিতাম। আবরাম এবার চারদিকে চেয়ে নিজের রাগটা চেপে রেখে সাদাবকে বলল, দেখো সাদাফ, দুনিয়ার সব মেয়ে ভালো, শুধু একটা মেয়ে খারাপ, আর সে হলো ফারহা। বিষয়টা যদি এমনও হয়, তবু আমি তাকেই ভালোবাসি। ভালোবাসার দিক দেখে পাল্টে যায় না। যাকে ভালোবাসো তার সব কিছুই ভালোবাসো, তার অতীত, বর্তমান আর অস্তিত্ব, তার স্বপ্ন, তার ইচ্ছা সব নিজের সাথে মিলিয়ে নিও। এক কথায় সে যেমনই হোক, তা একান্তই আমার ব্যাপার। উত্তর পেয়েছো? এবার নিজের রাস্তা মাপো। আইরিন আর ফারদিন দুজন মিলে গাড়ি ও জামা দেখতে লাগলো। ফারদিন দেখে দেখে শাড়িগুলো একটা একটা আইরিনের গায়ে মেলে ধরে কিছুক্ষণ তাকিয়ে দেখছে ওগুলো কেমন মানায়। আইরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মাঝে মাঝে আর চোখে ফারদিনের দিকে চেয়ে আবারও চোখ ফিরিয়ে নিচ্ছে। ফারহা হাঁটতে হাঁটতে একটা দোকানে। ফারদিন ও আইরিন এভাবে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে দুজনকে দেখছে সে। কত হাসি খুশি তারা। দুজনকেই দেখে মনে হচ্ছে খুব গভীর সম্পর্কে জড়িয়ে আছে তারা। কিছুক্ষণের মাঝে আবরাম এসে পেছন থেকে কাঁধে হাত ছুঁয়ে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ফারহা একটু মুচকি হেসে বলল, ভালোবাসা দেখেও ভালো লাগে। ফারহার চোখের ইশারায় আবরারও ওদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর ভ্রু কুঁচকে ফারহার দিকে তাকালে ফারহা শান্তভাবে বলল, আপনাকে অনেক কিছু বলার আছে আমার। আবরাম ওভাবেই তাকিয়ে থাকা অবস্থায় বলল, কি? এখানে না, পরে আলাদা কোনো এক জায়গায় বলবো। আবরাম একটু হাসলো, তারপর মুখে হাসি ধরে রেখে বলল, মহারানের ইচ্ছাকে মেনে নিলাম। এবার দাঁড়িয়ে না থেকে দয়া করে সামনে পা বাড়ান। ফাইনালি অনেক কিছু সহ্য করে ভালোবাসা পূর্ণতা পেল তাদের। সন্ধ্যার পর থেকে গায়ে হলুদের কাজ শুরু হলো। সব শেষে রাতে ঘুমাতে গেলে আবরাম ফোন থেকে একটা টেক্সট আসে, আমি তোমাদের ছাদে অপেক্ষা করছি তোমার জন্য। অবাক ভঙ্গিতে এক হাতে গালে হাত চলে যায় তার। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মেসেজটা আবারও ভালো করে পড়ে নিল সে। ঘুমানোর আগে দুঃস্বপ্ন দেখছে না তো সে? না, ঠিকই তো দেখছে সে। তার মানে আবরাম সত্যি ছাদে। যদি থাকে তাহলে এত রাতে কিভাবে ছাদে এলো, আর কেনই বা এলো? আর কিছু না ভেবে ছাদে চলে গেল সে। দেখে ছাদের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আবরাম, আর ছাদের আলোয় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। ফারহা তার কাছে এগিয়ে গিয়ে বলে, কিভাবে এসেছেন এত রাতে, আর কেনই বা এসেছেন? আবরাম একটু মুচকি হাসি দিয়ে বলে, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। পাগল নাকি? বলতে পারো। কালকে তো একেবারেই চলে যাব, তখন কোলে নিয়ে বসে থাকবেন। এখন যান। আজ কয়দিন হলো ওই বাড়ি থেকে এসেছো? এই সময়টাই চোখে হারাচ্ছিলাম, শুধু মনে হচ্ছিল আমার ছায়াটা আমাকে ছেড়ে দূরে চলে গেছে। চলে এসেছিল আমার কাছে। এই যে আমার সাথে মিশে আছে যে এটা। তাহলে রেখে দাও নিজের কাছে, যেন আমি পুরোটাই হয়ে থাকি তোমার ছায়া। তাহলে আর আমি হারিয়ে যাবার ভয় থাকবে না। সারাদিন শুধু যেখানে যাবে ছায়াটা পাশে থাকবে তোমার। আব্রাহামের এমন পাগলামি বার্তায় ফারহা হেসে দিয়ে বলে,
এখন যান, এত রাতে আপনাকে এখানে দেখলে সবাই হাসাহাসি করবে। আচ্ছা বলো তো, আমি তোমাকে কখনো জড়িয়ে ধরেছিলাম কিনা? ফারহা কিছুক্ষণ ভেবে বলে, না কখনো ধরেনি, তবে হাত ধরেছেন অনেকবার। আবরাম একটু হেসে বলে। জড়িয়ে ধরেছিলাম একবার, দেখো তো মনে পড়ছিল কিনা। ফারহা কিছুক্ষণ ভেবে বলে, মনে পড়ছে না। জঙ্গলে ছিনতাইকারীদের থেকে লুকাতে গিয়ে তখন। ফারহা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, মনে পড়েছে। আর অত ভঙ্গিমা না করে সরাসরি বলতে পারতেন যে আপনি আমায় জড়িয়ে ধরতে চাইছেন। আব্রাহাম এবার ফাটা বাঁশের চিপায় পড়ার মতো অবস্থা হয়ে আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছিল না, তাই হুট করে ফাটাকে টেনে নিজের সাথে জড়িয়ে চুপচাপ হয়ে রইল। বিয়ের বেশ কিছুদিন কেটে গেল। অনেক দিন পর আবার বাবার বাসায় আসে ফারহা, সেই সাথে মাকে ফারদিন আর আইরিনের বিষয়টা জানালে মা রেগে আগুন। বিষয়টা যেন তিনি কোনোভাবেই মানতে পারছে না। নিজের একমাত্র ছেলেকে এমন মেয়ে বিয়ে করাবে যার আগে একটা বিয়ে হয়েছিল। রেগে বলে, তোদের দুই ভাই বোনকে ওই বাড়ি থেকে কি জাদু করেছে কে জানে, দুজনই ওদের দুই ভাই বোনকে নিয়ে পাগল হয়েছিস। ফারহা মায়ের এক হাত ধরে বলল, ভাইয়াকে কখনো বিয়ের জন্য রাজি করাতে পেরেছো? পারোনি। আর ভাইয়া বলেই দিয়েছে আইরিনকে বউ করে না আনলে আর জীবনেও বিয়ে করবে না। আর তোমরা কি চাও না তোমাদের ছেলে সুখে থাকুক? মা উঠে হাঁটতে হাঁটতে বলে, তোদের যা ইচ্ছে তাই কর তোরা। ফারহা একটু হেসে রুমে চলে গেল। পরে ফারদিন এসে চুপি চুপি জিজ্ঞেস করে। ফারহা বলে, একটু রাগ করেছে, তবে মনে হয় না অমন করবে। তুমি এতটা দুশ্চরিত্রা, তা আগে জানলে কখনো আইরিনের সাথে আমি এমনটা করতাম না। কাঁচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে মাহি। আর পাশে চুপচাপ নিজের নিষ্পাপ বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে মাহি আর অজরে কাঁদছে। মাহিনের রাগের কারণটা হলো তার ছেলে অহিব প্রেগনেন্ট শুনে তাকে বিয়ে করে আইরিনকে ডিভোর্স দিয়েছিল সে। তবুও যেন একটু সন্দেহ মিশেছিল, আর বাচ্চা হওয়ার পর সেটাই ঠিক হলো। বাচ্চার সাথে মাহিনের ডিএনএ টেস্ট কোনো ভাবেই ম্যাচ করছে না, যার অর্থ বাচ্চাটা মাহিনের না অন্য কারো, যা মাহিনের বাচ্চা বলে মাহিনকে বিয়ে করেছিল মাহি। মাহিনের বাবা মা তো সেদিন তার থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, যেদিন মাহিকে বিয়ে করে এনে আইরিনকে বের করে দিয়েছিল মাহিন। মাহিনের ভাবতে আজ সবকিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে, যেন অন্য কারো বাচ্চা সে এখন নিজের সন্তান পরিচয় দিয়ে বড় করতে হবে। আর খবরটা আইরিনের কানে আসার পর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে তার। এতদিনের জ্বলতে থাকা আগুনটা যেন একটু একটু করে নিভতে শুরু করলো। আসলে সে যে যেমন তার জন্য মিলেও তেমন। আবরাম কলেজে যাওয়ার জন্য বের হলে দেখে সামনে একটা নীল রঙের চকচকে বাইক রাখা। আবরাম কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাসায় তো তেমন কাউকেই দেখতেন না। পেছন থেকে ফারহা এসে একটা চাবি এগিয়ে দিয়ে বলে, অবাক হওয়ার কিছু নেই, এখন থেকে আর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, নিজের বাইকেই যাবেন। আবরাম কিছুক্ষণ চেয়ে থাকলো। ফারহা আবার বলে, মায়ের কাছে শুনেছিলাম গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছেন, যখন হবে তখন গাড়ি কিনবেন। এখন থেকে কিন্তু বাইকে করে আমাকে কলেজে নিয়ে যেতে হবে। আর সারাদিন ক্লান্তিতে কেটেছে ফারহার। সন্ধ্যার পর আবরাম আসার পর তার জন্য ঠান্ডা পানি আনতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় সে। আবরাম দৌড়ে গিয়ে ফারহাকে কোলে তুলে খাটে শুইয়ে দেয়, তার মুখে পানি ছিটিয়ে নিল। আর দুদিন পরে ফারদিন আর আইরিনের বিয়ের মাঝে ফারহার আবার কি হলো গেল তা বুঝতে উঠতে পারছে না সে। আবরাম একটা গাড়ি কল দিয়ে হসপিটালে নিয়ে যায় ফারহাকে। ওই দিনটা খুব টেনশনে কেটেছে তার। হসপিটাল থেকে ফিরে আসার পর থেকেই আবরামকে খুব বিষণ্ণ দেখালো, কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। আজ শুক্রবার। ফারহা স্বাভাবিকভাবে আবরামের কাছে গিয়ে বলল, হসপিটালে যাওয়ার পর কি হয়েছে তা কিন্তু এখনো বলেনি। আবরাম শান্তভাবে বলে, কিছু হয়নি, এমনি তোমার শরীর দুর্বল ছিল, তাই এমনটা হয়েছে। ফারহা এবার সিরিয়াস লুক দিয়ে তার পাশে বসে বলল, দেখুন আমি আপনাকে দেখেই বুঝতে পারছি কোনো কিছু লুকাচ্ছেন আমার থেকে। কি লুকাবো? বলুন না কি হয়েছে, আমার বড় কোনো অসুখ ধরা পড়েছে? আবরাম মূর্তি ফারহার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল তাকে, আর শান্তভাবে বলল, শুনবে কি হয়েছে? বলুন না, আমার খুব টেনশন লাগছে। বাড়িতে নতুন অতিথি আসছে। ফারহা না বুঝে বলল, কে আসবে? আবরাম একটু হেসে বলে, হতে পারে কোনো রাজপুত্র নয়তো রাজকন্যা। ফারহা এবার কিছুক্ষণ নিশ্চুপ থেকে পাশ থেকে একটা বালিশ নিয়ে আবরামকে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, এমন একটু খুশির বিষয় আপনি এমন গম্ভীর হয়েছিলেন, মন খারাপ হয়েছিলেন। আর জানেন আমি কত টেনশনে ছিলাম? কেন করছেন এমন? বলুন বলুন।
আবরাম বালিশের বাড়ি খেতে খেতে বলে, তোমাকে রাগাতে ভালো লাগে তাই। আর সত্যি বাবা হওয়ার অনুভূতি আমাকে সব ভুলিয়ে দিয়েছিল। 2 বছর পর ছেলে হয়েছিল আবরামের। বসতে শিখেছে মাত্র। দাদির সাথে বসেছিল সে। আবরাম আর ফারহা বের হবে ঈদের শপিং করতে। ঈদ গনিয়ে এসেছে। সন্ধ্যার পর বের হলে দুজনেই। শপিং মলে কান্নার শব্দ কানে আসতেই লোকজন জড়ো হয়ে যায় সেখানে। ফারহা পাগলের মতো আবরামের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার বাবু কোথায়? আমার ফাহাদ মুহূর্তের মাঝে কোথায় চলে গেছে? কে নিয়ে গেছে তাকে? আমার বাবুকে এনে দিন। বলে আবার কাঁদতে থাকে ফারহা। পুরো শপিং মল হই হুল্লোড় লেগে গেছে। পুরোটা খুঁজেও ছোট ফারহাদকে পাওয়া গেল না। সিসিটিভি ফুটেজ দেখলে দেখে একটা লোক কোলে করে নিজের বাচ্চার মতো নিয়ে বের হয়ে গেছে, কিন্তু মুখটা কোনোভাবেই দেখা গেল না। সারা শরীরে শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল। সেই রাতের মাঝেই যেন কোথাও হারিয়ে গেল তাদের ছোট্ট ফাহাদ। 30 বছর পর। তুমি আবার ভাইয়ার ছবি নিয়ে কাঁদছো মা? ফারিয়া পেছন থেকে গিয়ে কথাটা বলতেই চোখের পানি মুছে নিল ফারহা। মেয়ের দিকে চেয়ে করুণ চোখে বলে ওঠে, আমার ফাহাদ কবে ফিরবে রে মা? নাকি কখনো ফিরবে না? ফারিয়া মায়ের দিকে চেয়ে বলে, ভাইয়া ফিরে এলে তুমি তাকে চিনতে পারবে? ফারহা চোখের পানি মুছে বলল, আমার ছেলেকে চিনতে আমার একটুও ভুল হবে না। ওর শরীরে এমন একটা চিহ্ন আছে যেটা দেখে আমি আরো 20 বছর পর হলেও চিনতে পারবো। ফারিয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, কি সেটা? ফারহা আবারও ছবির দিকে তাকিয়ে বলে, ওর পিঠে কোনাকুনি ভাবে বড় একটা কাটার দাগ আছে। যেই কাটার জন্য আমার ছোট ফাহাদ 1 মাস হসপিটালে ছিল। অনেক কষ্টে ফিরে পেয়েছিলাম, এরপর আবার হারিয়ে ফেললাম। ফারিয়া মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, দেখবে আমি একসময় ঠিকই ভাইয়াকে খুঁজে নিয়ে আসবো। তবুও যেন মনটা বুঝলো না ফারহার। রাতেও ছেলের ছবির দিকে চেয়ে কাঁদছিল, কারণ আজ তার ছেলের জন্মদিন। এর মাঝে আবরাম এসে ফারহাকে কাঁদতে দেখে ফারহার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, আবারও সেই পুরনো স্মৃতি নিয়ে কান্না করছো? ফারহা আবরামের দিকে চেয়ে বলে, ছেলেটা তো আমারই, কেন ফিরে আসে না এখনো? আমাকে আল্লাহ সব কিছু দিয়েও কেন আমার ছেলেটার থেকে দূরে রাখলো? আবরাম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সৃষ্টিকর্তা যা করেছে প্রত্যেকটার পেছনে উত্তম কোনো পরিকল্পনা থাকে। হয়তো আবার আমাদের বুকে আমাদের ছেলেকে ফিরিয়ে দিবে সে, আর না দিলেও এর পেছনে ভালো কিছু থাকবে। বলেই ফারহাকে বুকের সাথে জড়িয়ে ধরল সে। এই 23 বছরে যেন ভালোবাসা একটুও কমেনি। এভাবেই বুকে জড়িয়ে কোনো এক জ্যোৎস্নায় আলো চাঁদকে সাক্ষী রেখে চিৎকার করে বলতে চায় সে, তোমার জন্য আমি তোমার ছায়া হয়ে যাব, যেভাবে পাশে রব বাকি জীবন। কারণ কঠিন পরিস্থিতিতেও কখনো ছাড়া মানুষকে ছাড়া যায় না। আমি সেভাবে তোমার ছায়া হতে, তোমার পাশে থাকতে যাওয়ার প্রতিজ্ঞা করলাম। এই রাতকে সাক্ষী রেখে কখনো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু আজও সেই কথাটা বলা হলো না। আমি যে তোমার ছায়া হয়ে থাকতে চাই।